আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ। শুভ সন্ধ্যা। আধুনিক বিদ্যাচর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন, আধুনিক বিদ্যাচর্চা প্রতিষ্ঠানটি মূলত বেলুড় মঠে অবস্থিত একটি উচ্চশিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নেট সেট, সংস্কৃত, জেনারেল পেপার, এসএসসি, পিএসসি প্রভৃতি বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের খুব যত্ন সহকারে পাঠদান করা হয়। আমাদের সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যুক্ত আছেন, অর্থাৎ টিচার ফ্যাকাল্টি, আমি ওনাদের সম্বন্ধে একটু বলবো আপনাদের কাছে। আমাদের জেনারেল পেপারে মোট 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আপনারা আগের দিন প্রফেসর প্রান্তিক স্যারের কমিউনিকেশনের ক্লাস করেছেন জেনারেল পেপারের। তাছাড়া নিবেদিতা ম্যাডাম, ডক্টর নিবেদিতা ম্যাডামেরও আপনারা রিসার্চ অ্যাপটিটিউডের ক্লাস করেছেন। এছাড়া আমাদের কাছে জেনারেল পেপারে যিনারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা, তিতাব রয় স্যার, ম্যাথমেটিক্সের পার্টটা উনি করাবেন। এছাড়া রয়েছেন প্রিয়া সরকার ম্যাডাম। ওনারা 4 জন আমাদের জেনারেল পেপার বিষয়ে রয়েছেন। এছাড়া আমাদের সাবজেক্ট অর্থাৎ সংস্কৃত বিষয়ে যিনারা রয়েছেন, ব্যাকরণ বিষয়ে ডক্টর অধ্যাপক সীমন্ত ভদ্র মহাশয়। আপনারা আগের মহাভাষ্যের ক্লাস আপনারা করেছেন স্যারের ব্যাকরণের উপরে। এছাড়া বেদের যিনি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিব্যেন্দু রয় স্যার। আজকের যিনি এক্সপার্ট আছেন কাব্য শাস্ত্রের উপরে, অর্থাৎ কাব্যের পাঠটা যিনি পড়াবেন, ভাস্কর স্যার। উনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র এবং বর্তমানে এখন মণিপুর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উনি ছাত্রছাত্রীদের পড়ান। উনি আমাদের কাছে কাব্যের পাঠটা দেখবেন, অর্থাৎ কাব্যের পাঠটা পড়াবেন। এছাড়া দর্শনের যিনি রয়েছেন সৌমেন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিপি এবং স্মৃতিশাস্ত্রের উপরে স্যার রয়েছেন। আমাদের সাবজেক্টে মোট 6 জন টিচার রয়েছেন, অর্থাৎ জেনারেল পেপারের 4 জন এবং সাবজেক্টের 6 জন আমাদের টোটাল টিচার ফ্যাকাল্টি রয়েছেন। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ছাত্রছাত্রীদের সুবিধার্থে আধুনিক বিদ্যাচর্চা পরিবার একটি বিশেষ উদ্যোগ নিয়েছে যে এককালীন নয়, আমরা মান্থলি ফিসও স্টুডেন্টদের স্বার্থে আমরা করেছি। কারোর যদি মনে হয় যে সেলফ স্টাডি করে সম্ভব নয়, কেউ যদি চান যে সেলফ স্টাডি করে আমার হয়ে যাবে, তাহলে অবশ্যই সেলফ স্টাডি করুন। তাছাড়া যাদের মনে হবে যে সেলফ স্টাডি ছাড়া কিছুটা গাইডের প্রয়োজন আছে স্যারেদের, কারণ এখন তো নেট সেটের বিষয়গুলো বা কোশ্চেনও সেইভাবে আসছে ডিপলি, তো আপনাদের যদি মনে হয় যে আমাদের গাইডের প্রয়োজন আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের যিনি এক্সপার্ট আছেন নেট সেটের খুবই একটা কঠিন বিষয় বলবো না, বিষয়টা আপনারা পড়ুন এবং স্যারের কাছে ক্লাস করুন, দিলে বুঝতে পারবেন যে বিষয়টা কতটা সহজ বলে মনে হচ্ছে। আজকের যিনি এক্সপার্ট আছেন ভাস্কর বাবু, ওনার সম্বন্ধে আমি একটু আগেই বললাম। আজকে স্যার পড়াবেন বক্রোক্তি জীবিতম কাব্যের পাঠ, এবং এটা থেকে প্রায় বোধহয় 2 থেকে 3টে প্রশ্ন আসে কাব্যের ক্ষেত্রে, বক্রোক্তি জীবিতমের ক্ষেত্রে। আপনারা ক্লাস করুন স্যারের। স্যারকে আধুনিক বিদ্যা চর্চা পরিবারে স্বাগত এবং অভিনন্দন জানাই, এবং আজকের যে প্ল্যাটফর্মটি আমি স্যারের হাতে তুলে দিচ্ছি এবং আজকের বিষয়ের ক্লাস শুরু করার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম, ঠিক আছে। শুভ সন্ধ্যা সকলকে। আধুনিক বিদ্যাচর্চা পরিবারে সকলকে আবার স্বাগত জানাই। তোমরা প্রায় অনেকেই অনেকদিন ধরে নেটের প্রিপারেশন নিচ্ছ। আমার ক্লাস একদমই নতুন, প্রথমবার করছো এমন কেউই নেই, আমি আশা করছি প্রায় সকলেই আমার পরিচিত।
এর আগে অনেক ক্লাস তোমরা করেছো, বাট এই বক্রোক্তি জীবিতমটা এর আগে কোথাও সেমিনার করিনি। অনেকেই আছো যারা কোনো প্রতিষ্ঠানে নেট পড়ো না, নিজে নিজেই পড়ো, তাদের জন্যই আমাদের এই উদ্যোগটা থাকে যে তারাও যাতে প্রতিটা বিষয়, বিশেষ করে যেগুলো আমরা আমাদের কাছে খুব কঠিন বলে প্রতিভাত হয়, সেই বিষয়গুলো যাতে আমরা পড়তে পারি, পড়ার একটা সুযোগ পাই। তো সেইরকমই একটা গ্রন্থ বক্রোক্তি জীবিতম। নেটের সিলেবাসে আছে এটা। প্রায় দুটো কোশ্চেন এখান থেকে হয়, মাঝে মাঝেই হয়। নেটের সিলেবাস যেহেতু কাব্য পাঠটা অনেক বড়, তাই প্রতিবারই যে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে এবং দুটো তিনটে আসবেই এমন নয়, কিন্তু আসে। এবারেই প্রায় 22-25টা মতো কোশ্চেন এসেছিল, যে লাস্ট নেটটা হয়েছে তোমরা দেখেছো। তো সেক্ষেত্রে বক্রোক্তি জীবিতম থেকেও কোশ্চেন আসবে। খুব বিশেষ জটিল বই নয়, খুবই একটা সাধারণ সরল সোজা বই। একটুখানি মন দিয়ে পড়লেই তোমরা এখান থেকে একদম অনায়াসে সব প্রশ্নের উত্তর করতে পারবে, এটা নিশ্চিত, এ বিষয়ে কোনো সংশয় নেই। আজকে আমরা একটু চেষ্টা করবো যতটা সহজ সরল ভাবে বোঝানো যায়। তোমরাও নিজেরা মন দিয়ে ভালোভাবে বুঝে নাও, যাতে পরে আর তোমাদেরকে পরীক্ষার জন্য ভাবতে না হয়। বেশ, তো আর একদমই কথা বাড়াবো না, আমি শুরু করছি। আহ, বেশ, স্টাডি ম্যাটে কিছু কিছু জিনিস লেখা আছে, আর বেশি আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এখানে সবকিছু লেখা থাকে না, লেখার সময় হয় না। সময় হয় না মানে এত জায়গা নেই লেখার অ্যাকচুয়ালি। তো যে কথাগুলো বলবো সেগুলো একটু বেশি ধ্যান দাও। অনেকেরই সবসময় স্টাডি ম্যাটার উপরে বেশি ধ্যান থাকে, কিন্তু আগে শুনতে হবে হ্যাঁ কি কি কথা বলছি। বেশ, তো আজকে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে বক্রোক্তি জীবিতম। তোমরা জানো রাজানক কুন্তকের লেখা। রাজানক হচ্ছে, রাজানক এই উপাধিটা যেহেতু কাশ্মীরের উপাধি, তাই আমাদেরকে বুঝে নিতে হবে যে এই আমাদের কুন্তকাচার্য তিনি হলেন কাশ্মীরের একজন আলংকারিক। কাশ্মীরটা হচ্ছে আলংকারিকদের একটা খুব প্রসিদ্ধ জায়গা। হ্যাঁ, ওখানে প্রায় এই কাব্য প্রকাশকার তারও কাশ্মীরেই জন্মভূমি। তারপর জগন্নাথেরও তাই। অতএব কাশ্মীরটা এই কাব্য শাস্ত্রের জন্য একটা খুব প্রসিদ্ধ জায়গা, এরকম বলা হয়ে থাকে। কেমন? তো সেরকমই একজন প্রসিদ্ধ লেখক হচ্ছে কুন্তক। গ্রন্থের নাম বক্রোক্তি জীবিতম। বক্রোক্তি রেব জীবিতম ইয়স্য তৎ, এরকম একটা ব্যুৎপত্তি করলে আমরা এই গ্রন্থটিকে পাই। বক্রোক্তি রেব জীবিতম, বক্রোক্তি যেই গ্রন্থের জীবন, যেই গ্রন্থের প্রাণ স্বরূপ। জীবিতম শব্দটি প্রাণ অর্থে প্রয়োগ করা হয়। তো বক্রোক্তি যেই গ্রন্থের প্রাণ, তাকে বক্রোক্তি জীবিতম বলা হয়। তো এই হলো বক্রোক্তি জীবিতম গ্রন্থটির কথা। এখন এই গ্রন্থের আলোচ্য বিষয় বক্রোক্তি, সেটা তোমরা বুঝতে পারলে। এখন এই বক্রোক্তি কথাটি, কুন্তকের সময়কাল হলো একাদশ শতক। এখানে তোমরা দেখতে পাচ্ছ একাদশ শতকের প্রথমার্ধ। এই গ্রন্থটা ওই একাদশ শতকে লেখা হলো, একদমই অর্বাচীন কালে প্রাপ্ত হয়েছে। 1920 সালে এটা হাতে এসেছে, এবং তারপর 1922 সালে সুশীল কুমার দে, শুনে একজন বাঙালি বলে মনে হচ্ছে, তো তিনি এই গ্রন্থটির প্রকাশ করেন প্রথম। তাহলে 1922 সালে গ্রন্থটি পাওয়া যায়, মানে একদম বিংশ শতকে পাওয়া গেছে এই গ্রন্থটি। হুম, তারপরে এই গ্রন্থ সম্পর্কে টিকা টিপ্পনী, আরো বাংলা বই, হিন্দি বই ইত্যাদি রচিত হয়েছে। তো সুতরাং গ্রন্থটি একাদশ শতকের হলেও আমাদের হাতে আসেনি ততদিন পর্যন্ত। এই বিংশ শতকে মাত্র 200 বছর আগে এই গ্রন্থটি আমাদের হাতে এসেছে। এখন যে কথাটা বলার সেটা হচ্ছে যে বক্রোক্তি এই শব্দটি কিন্তু বহু প্রাচীন একটা শব্দ। তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটা কুন্তকের নিজের আবিষ্কার করা কিন্তু শব্দ নয়। হুম, দেখো বক্রোক্তিকে একটা অলংকার হিসাবে আমরা পাই। তোমরা জানো, আমরা অলংকার সকলেই পড়েছো, সেখানে বক্রোক্তি বলে একটা শব্দালংকার, অর্থালংকার দুটো অথবা উভয় অলংকার বলে একটা অলংকার সেখানে পাওয়াই যায় বক্রোক্তি। কিন্তু মূলত বক্রোক্তিকে শব্দালংকারই বলা হয়, এটাও তোমরা জানো। এখন রুদ্রট রুদ্রট নবম শতাব্দীতে তার কাব্যালঙ্কার গ্রন্থে এই প্রথম বক্রোক্তিকে একটা অলংকার হিসাবে বলেছেন। ঠিক আছে, তার আগেও কিন্তু বক্রোক্তি জিনিসটা ছিল। তার আগে কি হিসাবে বক্রোক্তি ছিল? তার আগে ভামহ, তার সময়কাল ষষ্ঠ শতক, তোমরা জানো ভামহ, দণ্ডী, বামন এরা প্রত্যেকে কিন্তু এই বক্রোক্তি সম্পর্কে কিছু কিছু কথা বলে এসছে। হ্যাঁ,
কেউ অলংকার হিসাবে একে একদম ফিক্সড করে দেয়নি যে বক্রোক্তি একটা অলংকার, কিন্তু ভামহ প্রথম যে কথাটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে স্বৈষা সর্বৈব বক্রোক্তি অনয়ার্থ বিভাব্যতে যত্নো अस्याम কবিনা কার্যঃ কো অলংকারো অনয়া বিনা। তিনি বলছেন যে দেখো, এই বক্রোক্তি স্বৈষা সর্বৈব বক্রোক্তি এটাই সমস্ত কিছু, অনয়ার্থ বিভাব্যতে এর দ্বারাই সমস্ত কাব্য জগৎ যুক্ত হয়ে রয়েছে। এর জন্য যত্ন অস্যাম কবিনা কার্যঃ, বক্রোক্তির উপরে কবিদেরকে যত্ন করা উচিত। কো অলংকার অনয়া বিনা, এই বক্রোক্তি ছাড়া আর কি অলংকার হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা অলংকারের ভিতরেই বক্রোক্তি আছে, এটা হচ্ছে তার মত। অর্থাৎ বক্রোক্তি যদি না থাকে কোনো অলংকারে, তাহলে সেটা অলংকারই হবে না, এটা তিনি বলতে চাইছেন, তাই না? বলছে যে কো অলংকার অনয়া বিনা, তার মানে বক্রোক্তি ছাড়া কোনো অলংকারই হবে না, এটা হচ্ছে তাৎপর্য। তার মানে প্রত্যেকটা অলংকারের ভিতরেই বক্রোক্তি আছে, এটাই ভামহ প্রতিপাদন করেছেন। এরপরে আমরা দেখব যে আহ, তিনি আবার নিজেও বলেছেন যে যুক্তম বক্র স্বভাবোক্তা সর্বমেব সর্বমেবৈতদ ইষ্যতে, অর্থাৎ তিনি স্বভাবোক্তিকে আচ্ছা, তিনি বক্রোক্তিকে একটা কাব্যের সার হিসাবে স্বীকার করে নিয়েছেন। ঠিক আছে, তিনি অলংকার হিসাবে স্বীকার করেননি, বরং একটা কাব্যের সার হিসাবে তিনি প্রথম স্বীকার করেছেন। এবং তিনি বক্রোক্তিকে এতটা উন্নত জায়গায় রাখতে গিয়ে তিনি স্বভাবোক্তি অলংকারকে একদম খণ্ডন করে দিয়েছেন, যে স্বভাবোক্তি বলে কোনো অলংকার হতেই পারে না। আমরা কুন্তকের এখানেও দেখবো যে তিনিও স্বভাবোক্তিকে একদমই মানছেন না, যেটা তোমরা স্বভাবোক্তির খুব ভালো ভালো প্রসিদ্ধ উদাহরণ পড়েছো। অভিজ্ঞান শকুন্তলমের দেখেছো তোমরা, সেখানে আরো সুন্দর সুন্দর অশ্বের যে ধাবমান অশ্বের বর্ণনা রয়েছে, মৃগগুলির বর্ণনা রয়েছে, সেগুলো সব স্বভাবোক্তি অলংকারের বর্ণনা। কিন্তু এনারা স্বভাবোক্তিকে অলংকার হিসাবে স্বীকার করতে চান না, আজকেও আমরা দেখবো। এরপরে দণ্ডী আসে। দণ্ডী এসে কি বলে? দণ্ডী বলে যে তিনি অলংকারেরই প্রধান দুটো ভেদ স্বীকার করেছেন। অলংকারকে তিনি দুটো ভাগে ভাগ করতে চেয়েছেন, একটা হচ্ছে স্বভাবোক্তি, একটা হচ্ছে বক্রোক্তি। বুঝতে পারলেন? একটা প্রাথমিক প্রাইমারি দুটো ভেদ, একটা হচ্ছে স্বভাবোক্তি, একটা বক্রোক্তি। তিনি বলছেন যে শ্লেষাহ সর্বাসু পুষ্ণাতি প্রায় বক্রোক্তিষু শ্রিয়ম, অর্থাৎ বক্রোক্তি সমস্ত অলংকারেরই মধ্যে একটা শ্রেয়, একটা শ্রেষ্ঠ জায়গা প্রতিপাদন করতে পারে। এই জন্য তিনি বক্রোক্তিকে একটা একটা জায়গা দিয়েছেন, যে বক্রোক্তি প্রত্যেকটা অলংকারের মধ্যে থাকলে পরে তবেই সেই অলংকারটি একটা শ্রেষ্ঠ জায়গা যেতে পারে। তিনি বক্রোক্তিকেই একটা অলংকারের প্রধান ভেদ হিসাবে স্বীকার করে নিয়েছেন। হ্যাঁ, তো এই হলো দণ্ডির অলংকার সম্পর্কে, দণ্ডির বক্রোক্তি সম্পর্কে এক দুটো চিন্তা ভাবনা। এর পরে এসেছে কুন্তক। তার মাঝে আর কেউ বিশেষ করে এই বিষয়ে কিছু কথা বলেনি। তারপরে আমরা ওই রুদ্রটের যে কাপালঙ্কার গ্রন্থে, সেখানে যা বক্রোক্তি সম্পর্কে কথা পাই, অলংকার হিসাবে সেখানে আমরা বর্ণনা পাই। তারপরে কুন্তক এসে তিনি বক্রোক্তি সম্পর্কে একটা চমৎকারজনক কথা বলে যাচ্ছেন, যে বক্রোক্তি হচ্ছে প্রসিদ্ধ অভিধান ব্যতিরেকিনী বিচিত্র এবং অভিধা। বক্রোক্তি কি জিনিস জানো? বক্রোক্তি হচ্ছে আমরা প্রসিদ্ধ যে কথাবার্তা বলি। এখনই ভালোভাবে বক্রোক্তিটা আগে বুঝে নাও, তাহলে পুরো গ্রন্থটা পড়তে ইজি হবে। বক্রোক্তি গ্রন্থতে কোনো লক্ষণা ব্যঞ্জনা এইসব কিছু নেই। বক্রোক্তি বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করে আছে একটা অভিধা ব্যাপারের উপর, অর্থাৎ আমাদের কথা বলার বাচ্যার্থের উপর ভিত্তি করে আছে বক্রোক্তি। বলা হচ্ছে বক্রোক্তি প্রসিদ্ধ অভিধান ব্যতিরেকিনী বিচিত্র এবং অভিধা। অভিধা বৃত্তির দ্বারা আমরা কোন কোন অর্থ পেয়ে থাকি বলো? তোমরা জানো সকলে, অভিধা বৃত্তির দ্বারা কোন অর্থ পাওয়া যায়? বাচ্চার তো বাচ্চা। হ্যাঁ, অভিধা বৃত্তির দ্বারা বাচ্চা অর্থ পাওয়া যায়। তো সুতরাং এখানে কুন্তক একদম স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে বক্রোক্তি কিন্তু অন্য আর কিছু নয়, বক্রোক্তি হচ্ছে একটা অভিধা বৃত্তি। আর বলছেন যে কিদৃশ, তিনি বলছেন যে একটা বক্রোক্তি বাঘ বৈদগ্ধ ভঙ্গি ভনীতি। বক্রোক্তি কি জিনিস? বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ ভঙ্গি ভনীতি, অর্থাৎ একটা বিদগ্ধ কথা বলার ভঙ্গি। আমরা সাধারণভাবে যে কথাবার্তাগুলো বলি, এগুলোতে কিন্তু বক্রোক্তি থাকে না, এখানেও বাচ্চার্থ থাকে। হ্যাঁ, কিন্তু এখানে বক্রোক্তি নেই। তাহলে বক্রোক্তি কেমন কেমন অভিধা? না, বলছে যে একটা বৈদগ্ধ ভঙ্গি ভনীতি, অর্থাৎ বিদগ্ধপূর্ণ শৈলী দ্বারা যে কথা বলা হয় সেখানে তাকে বক্রোক্তি বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বিচিত্র অভিধাযুক্ত বর্ণনা শৈলীর নাম হচ্ছে বক্রোক্তি। ঠিক আছে, তাহলে এখানে বাচ্চার্থটাই প্রধান থাকে, কিন্তু সেটা যেমন তেমন বাচ্চার্থ নয়, তার মধ্যে একটা কথা বলার ভঙ্গিটা যেন বেশ একটা শ্রেষ্ঠতম ভঙ্গি দ্বারা কথা বলা হয়। মানে তোমাদেরকে সাধারণভাবে বললে আমি বলবো যে একটু অলংকৃত কথাবার্তা। বক্রোক্তি গ্রন্থটাতে শব্দ এবং অর্থ
ভালো ভালো শব্দ প্রয়োগ করো, ভালো ভালো অর্থ প্রয়োগ করো, গুণ রীতির প্রয়োগ করো এবং অলংকারের প্রয়োগ করো, এর দ্বারা চমৎকার সৃষ্টি করো। এটা হচ্ছে বক্রোক্তিকারের মত। ঠিক আছে, তাহলে একটা সাধারণ কথাবার্তা কিভাবে বক্রোক্তির পর্যায়ে যেতে পারবে না, তার মধ্যে গুণ রীতি অলংকার এগুলোকে প্রয়োগ করতে হবে। এখন গুণ রীতি অলংকার এগুলো কি জিনিস? এগুলো সবই শব্দার্থের বহির আভরণ। এগুলো একটাও কাব্যের অন্তর্নিহিত তত্ত্ব কিন্তু নয়। কাব্যের অন্তর্নিহিত তত্ত্ব কি? ধ্বনি, রস, এইসব। অতএব বক্রোক্তিকার কিন্তু ধ্বনি এবং রস পর্যন্ত পৌঁছাতেই পারেননি। বারবার তিনি রসের কথা বলতে গেছেন, কিন্তু আসলে তার উদ্দেশ্য রস ও ধ্বনি প্রস্থানকে খণ্ডন করা, ধ্বনি প্রস্থানকে একদমই স্পর্শ না করা। ওই জন্য তিনি বারবার, আমরা গ্রন্থটিতে দেখতে পাবো যে তিনি রসের কথা বলতে বলতে থেমে যাচ্ছেন, নিজেকে সংযত করছেন। যেহেতু তার আগে ভরত প্রভৃতি চলে এসছে, আনন্দবর্ধনও চলে এসছে, তার মতে আহ তার মতে এই যে বক্রোক্তিটা হচ্ছে একদম বহির আবরণ, অলংকার, গুণ, রীতি এই সবের উপরে নির্ভর করে থাকা একটা তত্ত্ব। ক্লিয়ার? তিনি বলবেন যে বেশ, তো এই হলো বক্রোক্তি সম্পর্কে সাধারণ কথাবার্তা। তোমরা বুঝে গেলে এটুকু যে, আচ্ছা আরেকটা কথা এই প্রসঙ্গে বলে দিই, বক্রোক্তি যে অলংকারটি প্রসিদ্ধ রয়েছে, এই আমাদের বক্রোক্তি জীবিতকার কি সেই অলংকারের সম্পর্কে কথাবার্তা বলবেন পুরো গ্রন্থটিতে? না, উত্তর হচ্ছে না। আমাদের বক্রোক্তিকে তিনি 6টি ভাগে ভাগ করবেন, দেখবে তোমরা। আহ পদ, পূর্বার্থ বক্রতা, প্রত্যয় বক্রতা, প্রকরণ বক্রতা, ইত্যাদি 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 বলে। তার মধ্যে একটা প্রকার হচ্ছে বাক্য বক্রতা। সেই বাক্য বক্রতার মধ্যে তিনি অলংকারের আলোচনা করছেন। ঠিক আছে, তাহলে বক্রোক্তিটা যে বক্রোক্তিকে যদি তোমরা অলংকার বলে ভাবতে চাও, তাহলে সেটা 6 প্রকার ভেদের মধ্যে শুধু এক প্রকার ভেদে তিনি অলংকারের সম্পর্কে বলবেন। ঠিক আছে, তাহলে বাক্য বিন্যাস বক্রতাটিতে তিনি বক্রোক্তিকে একটা অলংকার হিসাবে প্রতিপাদন করতে চান। বাকি অন্য 5টা যে ভেদ আছে আরো বক্রোক্তির, সেগুলোতে কিন্তু বক্রোক্তিকে তিনি ভিন্ন ভিন্ন ভাবে দেখিয়েছেন। পদ পূর্বার্থ বক্রতা একটা ভিন্ন, একটা প্রত্যয় বক্রতা ভিন্ন। এগুলোতে কিন্তু তিনি কোথাও প্রত্যয়ের দ্বারা কিভাবে শব্দে মাধুর্য হয়, কোথাও অর্থ চমৎকারিতার দ্বারা কিভাবে মাধুর্য সৃষ্টি হয়, কোথাও বাক্য বিন্যাসের দ্বারা কিভাবে মাধুর্য সৃষ্টি হয়, কোথাও এইভাবে তিনি আরো 5টি বক্রতাকে কিন্তু স্বীকার করেছেন। তো সুতরাং যেটা বলার উদ্দেশ্য ছিল, কুন্তকের মতে কেবলমাত্র অলংকারই বক্রোক্তি নয়, অলংকার তো বক্রোক্তি বটে, তার সাথে সাথে আরো 5টা ভিন্ন রকমের জিনিসও বক্রোক্তির পর্যায়ে পড়ে। তো এই হলো বক্রোক্তি সম্পর্কে কিছু সাধারণ কথাবার্তা। এরপরে আমরা গ্রন্থটি একটুখানি পড়বো, কি কি আছে এখানে। দেখো, গ্রন্থের শুরুতেই মঙ্গলাচরণ থাকে, তোমরা জানো। এখানে গ্রন্থকার কুন্তক নিজেই কারিকা অংশটি রচনা করেছেন এবং নিজেই বৃত্তি অংশটি রচনা করেছেন। তো তোমাদের হাতে যদি কারোর কাছে বই থাকে, তাহলে তোমরা দেখতে পাবে প্রথমে জগৎত্রিতয় বৈচিত্র্য চিত্রকর্ম বিধায়নম বলে একটা মঙ্গলাচরণ শ্লোক আরম্ভ হচ্ছে। ওটা আসলে বৃত্তির মঙ্গলাচরণ শ্লোক। ঠিক আছে, যেখানে গ্রন্থকার নিজেই কারিকা রচনা করেন এবং বৃত্তি রচনা করেন, তাকে স্বাপজ্ঞ বৃত্তি এরকম বলা হয়। ঠিক আছে, বৃত্তিরা যদি নিজের লেখা হয়, তো তাহলে তাকে স্বাপজ্ঞ বৃত্তি এরকম বলা হয়ে থাকে। তো আমরা কারিকার মঙ্গলাচরণটি দিয়ে আরম্ভ করব। বলা হচ্ছে, বন্দে কবীন্দ্র বক্ত্রেন্দু লাস্য মন্দির নর্তকীম, বন্দে কবীন্দ্র বক্ত্রেন্দু লাস্য মন্দির নর্তকীম দেবীম সুক্তি পরিস্পন্দ সুন্দরাভিনয়োজ্জ্বলাম। একটা অসাধারণ সুন্দর মঙ্গলাচরণ শ্লোক। তোমাদের নেটের পরীক্ষাতে কোশ্চেন আসবে মঙ্গলাচরণ শ্লোকে কার স্তুতি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বাগদেবীর স্তুতি করা হচ্ছে। তো সেই বাগদেবীর বন্দনা করি, এটা শ্লোকের দেবী বন্দে। এখানে সরস্বতীর বন্দনা করা হয়েছে, এটা হচ্ছে নেটের জন্য। এই শ্লোকটির এবার অর্থ দেখো, কত চমৎকারজনক একটা অর্থ। বলছে যে, বন্দে কবীন্দ্র বক্ত্রেন্দু, আমি তাদৃশ একজন দেবীকে বন্দনা করি, যেই দেবী কবীন্দ্র বক্ত্রেন্দু লাস্য মন্দির নর্তকীম। কবীন্দ্র বলতে যারা কবি শ্রেষ্ঠ, কালিদাস প্রভৃতি কবি শ্রেষ্ঠদের বক্ত্র মুখে, সেই মুখটি কেমন না চন্দ্র, মুখচন্দ্র, সেই মুখচন্দ্রটিকে এখানে লাস্য মন্দির নর্তকীম বলা হয়েছে, অর্থাৎ নৃত্যশালা। তাহলে কবি প্রবরদের, কবি শ্রেষ্ঠদের মুখচন্দ্ররূপ যে নৃত্যশালা, সেই নৃত্যশালাতে
নৃত্যপরা, যিনি নৃত্য করেন, অর্থাৎ কবিরা যে কাব্য রচনা করেন, অর্থাৎ তাদের জিহ্বার মধ্যে যে বাণী বর্তমান থাকে, এটাই বোঝানো হলো যে কবিদের মুখে বর্তমান মানে কবিদের জিহ্বাতে নৃত্যশীলা যে দেবী। কবিদের জিহ্বায় নৃত্যশীলা বলতে অবশ্যই বাগদেবী, বাগদেবী বলতে সরস্বতী, এই হিসাবে সরস্বতীর মঙ্গলাচরণ করা হয়েছে, এটা তোমাদেরকে বললাম। তাহলে কবির মুখচন্দ্র রূপ যে নৃত্যশালা, তাতে নৃত্যপরায়ণা যেই দেবী, আরো তার বিশেষণ দেওয়া হচ্ছে যে তিনি কেমন, কীদৃশী দেবী, না বলছেন যে সুক্তি পরিস্পন্দ সুন্দর অভিনয়োজ্জ্বলাম। সুক্তি পরিস্পন্দ বলতে সুভাষিত বিলাসিতানি, অর্থাৎ সুন্দর সুন্দর বচনের দ্বারা, সুন্দর বাক্য সমূহের দ্বারা পরিপুষ্টা যিনি, আর তার সাথে সুন্দর অভিনয়, অর্থাৎ যদি কাব্য হয় তাহলে সেখানে বাক্যের প্রাধান্য থাকে, তো সুতরাং যিনি সুন্দর বচনের দ্বারাও সুন্দরী এবং অভিনয়ের দ্বারাও সুন্দরী, তাদৃশী কোন একজন দেবী। তাহলে সেকেন্ড লাইনটার অর্থ হচ্ছে যে সুন্দর অভিনয়ের দ্বারা উজ্জ্বল বা শোভমানা সেই দেবী, এবং সুন্দর বাক্যাবলীর বিলাসে সৃষ্টা যেই দেবী। তাহলে সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ালো যে কবি প্রবরদের মুখচন্দ্ররূপ নৃত্যশালাতে সর্বদা নৃত্যপরায়ণা, সুন্দর বাক্যাবলীর বিলাসে সৃষ্ট এবং সুন্দর অভিনয়ের দ্বারা উজ্জ্বল শোভমানা যে বাগদেবী, তার আমি বন্দনা করব। কেমন অসাধারণ একটা মঙ্গলাচরণ শ্লোক। তো এখানে এই মঙ্গলাচরণ শ্লোকে আমরা বাগদেবীর বর্ণনা পাই। এরপরে যথারীতি মঙ্গলাচরণ শ্লোক শুরু। এরপরে আমরা মঙ্গলাচরণের পরে যে গ্রন্থের প্রয়োজন, অনুবন্ধ চতুষ্টয়ের কথা তোমরা জানো, বিষয় সম্বন্ধ অধিকারী প্রয়োজন, এইসব কথা বলতে হবে এরপরে। এই কারণের জন্য এখন গ্রন্থের বিষয়ে বলা হচ্ছে। দেখো, গ্রন্থের প্রয়োজন বলা হচ্ছে লোকোত্তর চমৎকারকারী বৈচিত্র্য সিদ্ধায়ে কাব্যস্বয়ং অলঙ্কারঃ কোপ্য পূর্বৌ বিধীয়তে। দেখো, এই গ্রন্থটির পূর্বে যে কোনো অলঙ্কারের গ্রন্থ ছিল না এমন নয়, প্রচুর গ্রন্থ রয়েছে। হঠাৎ করে কুন্তক কেন এই গ্রন্থটি রচনা করতে এলো, তার কি এমন দায় পড়েছে গ্রন্থ রচনা করার? তিনি নিজে প্রথমেই বলে দিচ্ছেন যে দেখো, লোকোত্তর চমৎকারকারী বৈচিত্র্য সিদ্ধায়, এটা হচ্ছে আসল প্রয়োজন। কি প্রয়োজন? অলৌকিক, লোকোত্তর অলৌকিক আনন্দের জনক যে ভাব বৈচিত্র্য। ভাব বৈচিত্র্য মানে কাব্যের আকর্ষণ, কাব্যের স্থান কোথায়? আমাদের ভাবনার মধ্যে, আমাদের চিত্তের মধ্যে। তো এই জন্য অলৌকিক আনন্দের জনক যে ভাব বৈচিত্র্য, তার সৃষ্টির জন্য, অর্থাৎ কিভাবে সৃষ্টি করা যেতে পারে, অলৌকিক চমৎকারের সৃষ্টি কিভাবে সম্ভব, সেই জন্য এক অভূতপূর্ব কাব্য বিষয়ক অলঙ্কারের নির্মাণ করা হচ্ছে। কাব্যস্বয়ং অলঙ্কারঃ কৌপ্য পূর্ব বিধীয়তে। অলঙ্কার শব্দটির দ্বারা এখানে অলঙ্কার, ওই একটা যে অলঙ্কার মানে, অলঙ্কার শব্দের অর্থ হচ্ছে অলঙ্কৃতি অলঙ্কার, যা সৌন্দর্য সম্পাদন করে, তাই অলঙ্কার। এখানে অলঙ্কার বলতে তোমরা মোটেই ওই পার্টিকুলারলি উপমা রূপককে ধরো না। এখানে অলঙ্কার বলতে যাই সৌন্দর্য সাধন করে তাই অলঙ্কার, এইভাবে এর ব্যুৎপত্তি গ্রহণ করতে হবে। তাহলে অলঙ্কার শব্দটির দ্বারা আমরা মূলত এখানে ওই যে কোনো সৌন্দর্য বিধায়ক অলঙ্কারকে বুঝবো। আর তার সাথে সাথে আমি প্রথমেই বললাম এটা গ্রন্থের প্রয়োজন, তাই অলঙ্কার বিষয়ক গ্রন্থের নির্মাণ করা হচ্ছে, এটাও আমরা বুঝবো। তাহলে এক অভূতপূর্ব কাব্য বিষয়ক অলঙ্কার গ্রন্থের নির্মাণ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রন্থের প্রয়োজন। কি বুঝলে তোমরা? খুব সাধারণভাবে এটাই বুঝলে যে অলৌকিক আনন্দর সৃষ্টি হতে পারে কিভাবে, কিসের দ্বারা অলৌকিক ভাব বৈচিত্র্য সৃষ্টি সম্ভব, সেই বিষয়ক একটা অলঙ্কার গ্রন্থ নির্মাণ করতে চলেছেন গ্রন্থকার। তিনি এর পরে বলবেন যে কেন আমি অপূর্ব বললাম, তার কারণ হচ্ছে এই রকমের চমৎকার সৃষ্টি করতে পারে। দেখো, অনেক গ্রন্থ আছে, এর আগে প্রচুর পরিমাণ গ্রন্থ রচিত হয়েছে এবং ভবিষ্যৎকালেও হবে, কিন্তু তোমার গ্রন্থের মৌলিকতা কোথায়, এটা বলতে গিয়ে তিনি বলছেন যে দেখো, यद्यपि सन्ति शतशः काव्यालंकाराः तथापि न कुतश्चिदपि एवं विध বৈচিত্র্য সিদ্ধিः। হতে পারে হাজারটা গ্রন্থ। শিক্ষা কিছু বলছো? বেশ, তো যেখানে ছিলাম যে হতে পারে প্রচুর গ্রন্থ রয়েছে, यद्यपि सन्ति शतशः काव्यालंकाराः তথাপি না কুতশ্চিদপি, যদিও শত শত কাব্যালঙ্কার গ্রন্থ রয়েছে, কিন্তু কোন গ্রন্থতেই এইরকম চমৎকার সাধন করতে পারেনি, পারবে না। আমি এমন একটা গ্রন্থ রচনা করতে চলেছি।
বুঝতে পারলে? এই জন্য তিনি বলছেন যে দেখো এটা আমি অপূর্ব সৃষ্টি করেছি। গ্রন্থে লেখা রয়েছে কোপি অপূর্ব বিধিয়াতে। অপূর্ব কেন বলা হলো না? বলছেন যে এটা উৎকৃষ্ট। তিনি বলছেন যে এর আগে এরকম গ্রন্থ একটাও রচিত হয়নি, নাস্তি পূর্বম ইয়াসিয়া। এর আগে একটাও এরকম, অপূর্ব শব্দের অর্থ হচ্ছে এর পূর্বে ঈদৃশঃ গ্রন্থঃ একোপি নাস্তি। তার মানে এই গ্রন্থটা আগের থেকে উৎকৃষ্ট হতে পারে, অপকৃষ্ট হতে পারে, সেই সব যা কিছু হতে পারে, কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এর পূর্বে এরকম কোনো গ্রন্থ রচিত হয়নি। তো সুতরাং আমি এই জন্য গ্রন্থ লিখতে এলাম যে অলৌকিক চমৎকার সৃষ্টি হতে পারে কিভাবে, সেটা আমি মানুষদের কাছে প্রতিপাদন করব। এবং এই বিষয়ে কাব্যের অলৌকিক সৌন্দর্য সম্পাদনকারী গ্রন্থ আরো অনেক আছে, কিন্তু এমন গ্রন্থ একটাও নেই যেটা আমি এখন লিখতে চলেছি। কতটা ডিটারমিনেশনের সাথে তিনি বললেন প্রথমে। বেশ, তো এইরকমই একটা চমৎকারজনক গ্রন্থ সত্যি এটা। এরপরে আমরা সেকেন্ড দেখব, তিনি এরপরে কাব্যের প্রয়োজন বলছেন যে আমি গ্রন্থের প্রয়োজন তো বললাম, কিন্তু কেন মানুষ পড়বে এই গ্রন্থটা? এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে এরপর হ্যাঁ, কাব্যের প্রয়োজন বলতে গিয়ে বলছেন ধর্মাদি সাধনোপায়। এখানে মনে রেখো তোমরা, তিনটে প্রয়োজন আমরা মূলত পাবো। ধর্মাদি সাধনোপায় সুকুমার ক্রমোদিত কাব্যবন্ধু অভিজাতানাম হৃদয় আহ্লাদ কারকঃ। এই গ্রন্থটি কি করবে না, ধর্মাদি সাধনোপায়। ধর্মাদি বলতে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গ প্রাপ্তির উপায় স্বরূপ। দেখো এই চতুর্বর্গ প্রাপ্তি আরো অন্যান্য উপায়ের দ্বারা হয়, বেদ ইত্যাদি পাঠ করলে হয়, যজ্ঞ ইত্যাদি সম্পাদন করলেও হয়, কিন্তু এখানে কি বিষয় হবে বলছে যে অথচ সুকুমার ক্রমোদিতাহা, যজ্ঞ করতে গেলে সেখানে ক্লেশ সাধন করতে হয়, উপবাস করতে হবে, 4-5 দিন 1 মাস ধরে যজ্ঞ করতে হবে, কিন্তু এটা কেমন মধুর এবং মনোহারী বিষয়। বলছে ধর্মাদি সাধন উপায়, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বর্গীয় প্রাপ্তির উপায় স্বরূপ, অথচ মধুর এবং মনোহারী ক্রমে রচিত কাব্যগ্রন্থ কি করে, কাব্যবন্ধ অভিজাতানাম হৃদয় আহ্লাদ কারকঃ। এই কাব্যগ্রন্থটা যারা অভিজাত ব্যক্তি তাদের হৃদয়ে আনন্দ উৎপাদন করে থাকে। তাহলে প্রথম প্রয়োজনটা মূলত অভিজাতদের বিষয়ে বলা হলো। অভিজাত কারা? তিনি টিকা, এটা কিন্তু নেটের পরীক্ষাতে আসবে। অভিজাত কারা? অভিজাতাহ খলু রাজপুত্রাদয়ো ধর্মাদি উভয়ার্থিনো বিজিগীষবঃ ক্লেশ ভীরবশ্চ। একটা সুন্দর অভিজাতদের লক্ষণ এখানে গ্রন্থকার দিচ্ছেন, যে অভিজাত ব্যক্তি হচ্ছে রাজপুত্র প্রভৃতি। রাজপুত্ররা কি করতে চায়? তারা ফল তো লাভ করতে চায়, উপায়ের দ্বারা যা লাভ করা যায় সেই বস্তুটিকে তারা পেতে চায়, কিন্তু তারা বিজয় লাভ করতে চায়, ধর্মার্থ কাম মোক্ষ তারা অর্জন করতে চায়, কিন্তু ক্লেশ স্বীকার করতে তারা ভয় পায়। ক্লেশ ভীরবাহা, কি সুন্দর বলা হলো। বলছে অভিজাত হচ্ছে রাজপুত্ররা যারা ধর্মাদি লাভ করতে চায় কিন্তু ক্লেশ সহ্য করতে ভয় পায়, তাদৃশ ব্যক্তিদের জন্য এই গ্রন্থ আমার। দেখো সেই সময় রাজাদের যুগ ছিল, তাই না? তো ওই জন্য রাজারাও কেন পড়বে এই গ্রন্থ তার বিষয়ে তিনি প্রথমেই বলে দিলেন যে যারা রাজপুত্র রয়েছে তারা সুকুমার মতো ব্যক্তি, তাদের বেদ ইত্যাদি পড়তে কষ্ট হতে পারে, এই জন্য আমি এই গ্রন্থটি রচনা করলাম। এই গ্রন্থটিতে মূলত কি আছে? এই গ্রন্থটিতে মূলত সহজ সরল ভাষায় কাব্যের উপদেশ দেওয়া হবে, এবং সেই উপদেশ যদি আমরা পরিপালন করি তাহলে আমাদের ধর্মার্থ কাম মোক্ষ লাভ হবে। এবং লাভ হবে কিরকম মার্গে হবে না, একটা মৃদু মধুর সুকুমার ক্রমে। কাব্য পাঠ করলে আমাদের কষ্ট হয় না, আনন্দ হয়, এবং আমরা তার দ্বারা উপদেশ লাভ করি। রামাদিবৎ প্রবর্তিতব্যম, রামের মতো প্রবর্তন করো, রামের মতো এগিয়ে চলো, জীবনটাকে রামের মতো বানাও, না তো রাবণাদিবৎ, রাবণের মতো করো না, তাহলে একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। এই সব জ্ঞান আমরা লাভ করতে পারি, এবং এর দ্বারা আমরা পরমানন্দ প্রাপ্তি হয় আমাদের, এবং তার সাথে ব্রহ্মানন্দ প্রাপ্তি হয়, এবং তার সাথে আমরা আমাদের একটা সুপরিশীলিত জীবনযাপনের দ্বারা আমরা ধর্মার্থ কাম মোক্ষ লাভ করতে পারি। তো এই হলো কাব্যের প্রথম প্রয়োজন। এরপরে বলা হচ্ছে যে মুখ্যম পুরুষার্থ সিদ্ধি লক্ষণম প্রয়োজনম প্রয়োজনম আস্তাম তাবৎ। তিনি একদম স্পষ্ট কথায় বলছেন যে দেখো চতুর্বর্গ লাভ রূপ মুখ্য প্রয়োজন তো হলো, এটা তো আছে, আর কি প্রয়োজন আছে? আর কেন পড়বো? চতুর্বর্গ তো সকলের দরকার হয় না, না? বলছে ব্যবহার পরিস্পন্দ সৌন্দর্যম ব্যবহার সৎকাব্যাধিকমাদেব নূতন ঔচিত্যম আপ্যতে। বলছেন যে বলছেন যে লোক ব্যবহারে, ব্যবহার পরিস্পন্দন বলতে আমাদের লৌকিক যে ব্যবহার, লোক ব্যবহারে প্রবৃত্ত যে ব্যক্তিগণ রয়েছে
তারা লৌকিক আচরণের যে নূতন ঔচিত্যযুক্ত একটা সুষ্ঠু সামগ্রিক কৌশল তাও কাব্যের অনুশীলনের দ্বারাই লাভ করতে পারেন। আমি যেটা এখনই তোমাদেরকে বলছিলাম একটু আগেই, যে কেমন ভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, এটা করা উচিত, এটা করা উচিত নয়। মহারাজ রাজরাজাদিদের জীবনযাত্রা আমরা কাব্য নাটক থেকে দেখতে পারি। তারা কিভাবে রাজা হয়েছেন, তারা কিভাবে জীবনযাপন করেছেন, তাদের লাইফস্টাইল কেমন ছিল, এগুলো আমরা দেখতে পারি। তাদের সাথে মুনি ঋষিদের ব্যবহার কেমন ছিল, তারা মন্ত্রী প্রজাদের সাথে কিভাবে ব্যবহার করত, এই বিষয়গুলো আমরা দেখতে পাই কাব্য থেকে, তাই না? এই জন্য বলছে যে এর দ্বারা সাধারণ ব্যক্তিও লৌকিক আচার ব্যবহার, ভৃত্য বন্ধু প্রভৃতিদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেই সব কৌশল জ্ঞান লাভ করতে পারে, এবং তার জন্য কাব্য ছাড়া আর কোনো উপায় নেই। কাব্য মার্গের দ্বারাই আমরা ব্যবহারের জ্ঞানও লাভ করতে পারি। এই হলো দুটো প্রয়োজন। এখন সব থেকে সর্বশ্রেষ্ঠ প্রয়োজন হচ্ছে 3 নাম্বার প্রয়োজন, বলছে ততস্তদ অতিরিক্তম কিমপি। বলছেন যে দেখো, এত সবকিছু প্রয়োজনের কথা আমি বললাম, ধর্মার্থ কাম মোক্ষ একটা প্রয়োজন, তার সাথে সাথে ব্যবহারের জ্ঞানও একটা প্রয়োজন, কিন্তু এই সমস্ত কিছুকে ছাড়িয়ে যায় সর্বশ্রেষ্ঠ প্রয়োজন কি? তদাত্ম রমণীয়ম প্রয়োজনান্তরম অভিধাতুমাহ চতুর্বর্গ ফল স্বাদম অপ্যতিক্রম্য তদ্বিদাম কাব্যামৃত রসেনান্ত চমৎকারো বিধান্যতে। এই যে চতুর্বর্গ ফল প্রাপ্তি, এগুলো এগুলোর জন্য যে ক্রিয়াকলাপগুলো করতে হয়, সেই ক্রিয়াকলাপগুলো তৎক্ষণাৎ হয় না। তুমি ধরো যাগযজ্ঞাদি করলে তারপরেই কিন্তু তুমি চতুর্বর্গ ফলপ্রাপ্তি হবে না তোমার, সেগুলো একটা দীর্ঘদিন পরে কখন হবে। আজকে যজ্ঞ করলে কালকে চতুর্বর্গ প্রাপ্তি হয়ে যাবে তোমার, কালকেই মোক্ষ হয়ে যাবে, কালকে আনন্দ হয়ে যাবে, এমন কিন্তু নয়। কিন্তু কাব্য পাঠ করার সাথে সাথেই তুমি আনন্দ পাবে, এটা একটা কাব্যের অতিরিক্ত বিষয়। এর সাথে সাথে আমি যে প্রসঙ্গটা ছিলাম, যে চতুর্বর্গ ফলস্বাদম অপ্যতিক্রম্য তদ্বিদাম, কাব্য রসজ্ঞদের অন্তরে কাব্যামৃত রসস্বাদন দ্বারা চতুর্বর্গের ফলস্বাদন অপেক্ষা অধিকতর আনন্দ লাভ হয়। যারা কাব্যিক ব্যক্তি, যারা কাব্য পাঠ করতে ভালোবাসে, তাদৃশ ব্যক্তি, তাদের কাছে চতুর্বর্গ দরকার নেই। তারা এই কাব্যামৃত রসের দ্বারা চতুর্বর্গের থেকেও অধিকতর আনন্দ তারা লাভ করতে পারে। আচ্ছা, শিল্পী দাস, তুমি রেজ করেছো হ্যান্ড, তুমি কিছু বলতে চাইছো? আচ্ছা, বলতে চাইছে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 3টে প্রয়োজন, মনে থাকবে তোমাদের। প্রথম প্রয়োজন পেলাম অভিজাত ব্যক্তিদেরকে শেখানো কাব্য কেন পড়বে তারা। দ্বিতীয় প্রয়োজন আমরা কি পেলাম? ব্যবহারিক জ্ঞানের জন্য। 3 নাম্বার প্রয়োজন আমরা পেলাম যে এই সমস্ত কিছুকে ছাড়িয়ে গিয়ে কাব্য পাঠ করার মাত্রই যে সমস্ত অর্থাৎ চতুর্বর্গের থেকেও উৎকৃষ্ট পরমানন্দ লাভ যেটা হয়, সেটা আমরা কাব্য থেকে পেয়ে যাই। এটা কারা পায়? এটা সহৃদয় ব্যক্তিরা পায়। সুতরাং পুরুষার্থ লাভ এবং তজ্জন্য আহ্লাদ লাভ, এই দুটোই কি হয়? পুরুষার্থ লাভ এবং তার ফলে যে আনন্দ লাভ। দেখো, একটা জিনিস আমি যেটা আগে বলছিলাম সেটা রিপিট করছি, যে পুরুষার্থ লাভ এবং আহ্লাদ লাভ অর্থাৎ মোক্ষ ইত্যাদি লাভ, এগুলো যাগযজ্ঞাদি প্রভৃতির দ্বারাও প্রাপ্ত হতে পারে, কিন্তু সেটা তৎক্ষণাৎ হয় না, অনেক পরে হয়। আর কাব্য পাঠ করার সাথে সাথে সেটা লাভ হয়, এটা একটা প্রয়োজন। আর তার সাথে 2 নাম্বার যে কথাটি বললাম এখানে, সেটা বললাম যে যে সমস্ত পাঠক, যে সমস্ত সহৃদয় ব্যক্তি রয়েছেন, যারা যারা সহৃদয় মানে যারা কাব্য পাঠ করে আনন্দ লাভ করতে চান, সেই সমস্ত সহৃদয় ব্যক্তিরা, তাদের কাছে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর কোনো প্রয়োজন নেই। তারা তাদের কাছে তার থেকেও চমৎকার, তারা তার থেকেও আনন্দ লাভ করতে পারে এই কাব্য পাঠ করে। তারা ওইসব চায় না, তারা চায় আমরা কাব্য রসে সবসময় ডুবে থাকি। তাদেরকে রসিক বলা হয়, কাব্য রসিক। সেই কাব্য রসিক ব্যক্তিরা কাব্য পাঠ করার সাথে সাথেই সেই আনন্দ সাগরে দ্বারা অবগাহন করতে পারে। এটাই হচ্ছে কাব্যের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটা প্রয়োজন। তো এই হলো কাব্যের 3টে প্রয়োজন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা অন্তর শ্লোক আছে, মাঝে একটা শ্লোক দিয়ে দেওয়া হয়েছে। বলছেন যে দেখো, কটু কৌশলত শাস্ত্রম অবিদ্যা ব্যাধিনাশনম আহ্লাদ্যম অমৃতবৎ কাব্যম অবিবেক গদাপহম। এই শ্লোকটি তোমার বেশ। আচ্ছা, এই শ্লোকটি বামন তার কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থে উদ্ধৃত করেছেন। তার কামধনু একটা টিকা আছে, সেই কামধনু টিকাতে শ্লোকটি পাওয়া যায়। হ্যাঁ,
এই কটু কৌশলবাদ শাস্ত্র একটা পরীক্ষায় একবার এসেও ছিল, কিছুদিন আগে নেটে পরীক্ষা এসেছে, তাই তোমরা এটা মার্ক করে রাখো। এই যে শ্লোকটি রয়েছে, এই শ্লোকটি কাব্যালঙ্কার সূত্রবৃত্তি বলে একটা গ্রন্থ রয়েছে, এটা বামনের লেখা, আর কামধনু বলে একটা টিকা পাওয়া যায়, সেই কামধনু টিকাতে এই শ্লোকটি উদ্ধৃত হয়েছে। এর অর্থ হচ্ছে যে অবিদ্যারূপ ব্যাধির বিনাশক শাস্ত্র কটু ঔষধের মতো, অন্যদিকে অবিবেক রূপ রোগের হারক কাব্য হচ্ছে অমৃতের ন্যায় আহ্লাদকর। তো এই জন্যই কাব্য তোমরা পড়বে। ঔষধ শাস্ত্রগুলো কেমন? শাস্ত্র থেকেও ধর্মার্থ কাব্য মুখ্য পাওয়া যায়, কিন্তু শাস্ত্রগুলো কটু ঔষধের মতো। শাস্ত্র পার কর্কশ শব্দ থাকে সেখানে, মোটেই তা পড়তে ভালো লাগে না। একটা সুন্দর লাইন দিয়ে এখানে বলা হচ্ছে যে দুঃশ্রব দুর্ভানা দুরাধিগমত্বাদি দোষ দুষ্ট অধ্যয়ন অবসর এব দুঃসাহ দুঃখদায়ী শাস্ত্র সন্দর্ভ। শাস্ত্রটা কেমন জিনিস বলা হচ্ছে যে শাস্ত্রগুলো শুনতে কষ্ট, বলতে কষ্টকর, এমনকি বুঝতে কষ্টকর, এইরকম দোষে দুষ্ট হওয়ার ফলে অধ্যয়নের সময়েই অসহ্য দুঃখ দিয়ে থাকে। আর কাব্যরা অধ্যয়ন কালেই অতীব আহ্লাদের জনক হয় বলে তার কাব্যের সাথে শাস্ত্রের কখনো প্রতিযোগিতা হতেই পারে না। হ্যাঁ, গ্রন্থকার স্পষ্টভাবে বলে দিল যে শাস্ত্রগুলো হচ্ছে কটু ঔষধের মতো, সেগুলো পড়তে গেলেই আমাদের কষ্ট লাগে। আর কাব্য কেমন? কাব্য হচ্ছে মিষ্ট ঔষধের মতো। কাব্য একটা সুমিষ্ট জিনিস, অমৃতের মতো, যা পড়ার সাথে সাথে, কাব্য পাঠ করার সাথে সাথে আমাদের মনের যে অবিবেক, সেই অবিবেককে নাশ করে দেয় এবং একটা আহ্লাদ সৃষ্টি করে আমাদের হৃদয়ে। তো এই জন্য আমাদেরকে কাব্য পড়তে হবে। তো প্রয়োজন ইত্যাদির কথা এখানেই মিটে গেল। এরপরে গ্রন্থের বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা এখানে পাবো। এই গ্রন্থের কিছু চমৎকারজনক তত্ত্বের মধ্যে একটা হলো সাহিত্য বিষয়ক তত্ত্ব, একটা হলো মার্গ বিষয়ক তত্ত্ব, একটা হলো স্বভাবোক্তি বিষয়ক তত্ত্ব, একটা হচ্ছে শব্দ এবং অর্থ, কাব্যের শব্দার্থ কাকে বলে, তাদৃশ্য সেই সম্বন্ধের একটা তত্ত্ব, এবং বক্রোক্তির ভেদ। এতগুলো জিনিস বক্রোক্তি গ্রন্থটিতে আছে, প্রত্যেকটাই খুবই ভালো। আমরা চেষ্টা করব যতটা আজকে পড়া যায়। দেখো না, আগেরটাতে একটা কারিকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, অলঙ্কৃতি অলঙ্কার্যম অপোধৃত্য বিবেচ্যতে, অলঙ্কৃতি অলঙ্কার্যম অপোধৃত্য বিবেচ্যতে তদ উপায়তয়া তত্ত্বম সালঙ্কারস্য কাব্যতা। এরপর একটা সুন্দর কারিকা দিয়ে গ্রন্থটি আরম্ভ হচ্ছে, বলছে যে অলঙ্কৃতি এবং অলঙ্কার্য এই দুটোকে এখন অপোধৃত্য বিবেচ্যতে, অপোধৃত্য মানে পৃথক পৃথক করে আলোচনা করা হবে। এই গ্রন্থটির মধ্যে তোমরা কি পাবে? অলঙ্কৃতি পাবে। অলঙ্কৃতি কি? অলঙ্কৃতি অলঙ্কারঃ। তোমরা যে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি গ্রন্থতে দেখেছো, অলঙ্কৃতি বলতে অলঙ্কারকে বোঝানো হয়। সেখানে অলঙ্কার বলতে কাকে বোঝানো হয়েছে? সেখানে অলঙ্কার বলতে বলা হয়েছে সৌন্দর্যম অলঙ্কারঃ, সৌন্দর্যই হচ্ছে অলঙ্কার। তাহলে অলঙ্কৃতি শব্দের দ্বারা কাকে বোঝানো হচ্ছে না? সৌন্দর্য ঘটক যে সমস্ত বিষয়গুলো সেগুলো। অলঙ্কৃতি অলঙ্কার্যম, অলঙ্কৃতি বলতে কাকে বোঝানো হচ্ছে? আমি কি বললাম? সৌন্দর্য, কাব্যের সৌন্দর্য ঘটক সমস্ত বিষয়কে অলঙ্কৃতি শব্দের দ্বারা এখানে বোঝানো হয়েছে। তাহলে অলঙ্কৃতি আর অলঙ্কার্য। অলঙ্কার্য মানে কি? যেই বস্তুটিকে অলঙ্কৃত করা হবে। কোন বস্তুটিকে অলঙ্কৃত করা হবে? না, কাব্যকে অলঙ্কৃত করা হবে। তাহলে আমরা এই গ্রন্থটিতে অলঙ্কৃতিকে অর্থাৎ অলঙ্কারগুলোকে এবং অলঙ্কার্যকে অর্থাৎ কাব্যকে মানে বাচ্যার্থ এবং শব্দ এবং অর্থের দ্বারা মিশ্রিত যে কাব্য তার কথা বলছি। তো সেই শব্দার্থযুক্ত কাব্যকে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হবে। কিন্তু তদ উপায়তয়া তত্ত্বম সালঙ্কারস্য কাব্যতা, কিন্তু এই রূপে কাব্য তত্ত্বকে জানতে হবে। অলঙ্কার যুক্ত শব্দার্থই প্রকৃতপক্ষে কাব্য। আসলে কাব্য কি জানো? আসলে অলঙ্কার যুক্ত শব্দার্থই হচ্ছে প্রকৃত কাব্য। আমি কারিকাটিকে এখন যেটা তোমরা পড়লে সেটাকে আমি আবার আরেকবার বলছি। গ্রন্থকার বলছেন যে দেখো, আমি এই গ্রন্থটিতে অলঙ্কার গুলোকে আলাদাভাবে আলোচনা করব, অলঙ্কার্যটিকে, কাব্যটিকে আলাদাভাবে আলোচনা করব, কিন্তু তোমরা জেনে রেখো এইভাবে আলাদাভাবে কিন্তু বিচার বিবেচনা করা যায় না। অলঙ্কার যুক্ত শব্দার্থকেই একত্রে কাব্য বলে। এটাই হচ্ছে গ্রন্থকারের মত। তাহলে এখানে আমরা একটা কাব্যের লক্ষণ পেলাম। প্রথম লক্ষণ, এটা তোমরা মার্ক করে রেখো, সালঙ্কারস্য কাব্যতা। এটা
এই এনার লেখা প্রথম কাব্যের লক্ষণ সালঙ্কারস্য কাব্যতা, অলংকার যুক্ত শব্দার্থই হচ্ছে প্রকৃতপক্ষে কাব্য। তো এই হলো এর প্রথম কাব্যের লক্ষণ। এর পরে আমরা আরো একটা কাব্যের সুন্দর লক্ষণ পাবো। অপোদ্ধার শব্দটি যে এখানে একটা অপোদ্ধার শব্দ পেলে, আচ্ছা তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা বুঝিয়ে দিই। এই যে সালঙ্কারস্য কাব্যতা এই কথাটি বলা হলো না, অলংকার যুক্ত শব্দার্থই কাব্য হবে। দেখো এইরকম জিনিস কাব্য জিনিসটা এইরকম নয় যে একটা সাদা রঙের সুতো দিয়ে একটা সাদা রঙের শাড়ি বুনলে তারপর বাইরে থেকে একটুখানি লাল রং ছিটিয়ে দিলে, বা হ্যাঁ লাল রং দিয়ে বাকিটা রাঙিয়ে দিলে, নিয়ে বললে তোমরা লাল রঙের শাড়ি হয়ে গেল, এরকম নয়। শাড়িটা কিন্তু সাদা রঙের সুতো দিয়েই বোনা হয়েছে, মানে ওটা সাদা রঙেরই শাড়ি হয়েছে। কাব্যের ক্ষেত্রেও এরকম তোমরা ভাবো না যে শব্দ এবং অর্থ নিয়ে আগে একটা শ্লোক 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 বানিয়ে যাব, বাইরের থেকে অলংকার গুলো ছিটিয়ে ছিটিয়ে দেবো, প্রত্যেকটাতে একটা করে অলংকার, এটাতে উপমা অলংকার একটুখানি ভরে দিলাম, তারপর একটা রূপক অলংকার ভরে দিলাম, তারপর আরেকটাতে যমক অলংকার ভরে দিলাম, তাহলে হয়ে গেল একটা যমক অলংকার যুক্ত কাব্য। এরকম নয়। গ্রন্থকার বলছেন যে কাব্য অলংকৃত শব্দার্থের দ্বারাই আসলে কাব্য রচিত হয়। শব্দ এবং অর্থগুলোকে আগে লাগিয়ে নিলে তারপর অলংকার গুলো তার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছ ইনজেকশনের মতো, এরকম কিন্তু ব্যাপারটি না। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? তাহলে শব্দ এবং অর্থ তারা দুটোই অলংকৃত হয়েই কাব্যে প্রযুক্ত হবে, এটাই হচ্ছে সিস্টেম। কেমন? এক সেকেন্ড দাঁড়াতো। বেশ, এবার যেটা বলছিলাম যে অপোদ্ধার শব্দটি ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থতে বলেছেন, এটাকে এই শব্দটি প্রয়োগ হয় সাধারণত কাল্পনিক বিভাজন এই অর্থ বোঝাতে। ঠিক আছে, আমরা এখানে কি পাবো? আমরা এখানে অলংকার এবং কাব্য এইটার এদের একটা কাল্পনিক বিভাজন দেখতে পাবো, তাই না? অলংকার এবং কাব্য, গ্রন্থকার নিজেই বলছেন যে অলংকার এবং কাব্যকে কিন্তু আলাদা করা যায় না। অলংকৃত শব্দার্থই কাব্য হয়, কিন্তু তাও তিনি এখানে বিভাজন করতে এসেছেন। কেন বিভাজন করতে এসেছেন না, তিনি বলছেন যে এখানে একটা কাল্পনিক বিভাজন করা হবে। এই কাল্পনিক বিভাজনটি বোঝানোর জন্য এখানে একটা পদ প্রয়োগ করা হয়েছে। কোন সেই পদ? কি পদ? অপধৃত্যে বিবেচ্যতে, অপোদ্ধার করা। ঠিক আছে, অপোদ্ধার শব্দটির অর্থ হলো কি বললাম বলো তোমরা? কাল্পনিক বিভাজন। ঠিক আছে, বেশ। এরপরে আমরা কুন্তকের মতে যে কাব্যের লক্ষণ সেটা আমরা দেখব। বলা হচ্ছে দেখো, শব্দার্থ সহিত বক্রকবি ব্যাপারশালিনী বন্ধে ব্যবস্থিত কাব্যম তদ্বিদ আহ্লাদকারিণী। এই উন্মেষটা, প্রথম উন্মেষ যেটা তোমাদের পাঠ্য আছে, তার এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারিকা। এই কারিকাটির উপরে ভিত্তি করে রয়েছে সম্পূর্ণ গ্রন্থটি। কেমন? বলা হচ্ছে শব্দার্থ সহিত বক্রকবি ব্যাপারশালিনী। বক্রকবি ব্যাপারশালিনী মানে বিচিত্র কবি ব্যাপার সমন্বিত, কবি কৌশল পূর্ণ রচনা। শব্দার্থ সহিত বলতে বিচিত্র কবি ব্যাপার সমন্বিত, কাব্যজ্ঞ কাব্য তত্ত্বজ্ঞদের আনন্দজনক, অর্থাৎ কাব্য তত্ত্বজ্ঞ যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের আনন্দ সৃষ্টি করতে পারে যে বাক্য বিন্যাসে, বন্ধ শব্দের দ্বারা বাক্য বিন্যাসকে বোঝানো হয়, অনেকগুলো বাক্যের সমষ্টিকে বোঝানো হয় বন্ধ শব্দের দ্বারা, যে বাক্য বিন্যাসে শব্দ এবং অর্থ, শব্দার্থ শব্দ এবং অর্থ কিভাবে থাকে না সহিত, একসাথে সহভাবে পরস্পর অন্বিত হয়ে বিশেষ রূপে অবস্থান করে, তাকে কাব্য বলা হয়। তাহলে বক্রোক্তি জীবিতকারের মতে কাব্যের লক্ষণ হলো শব্দার্থ সহিত বক্রকবি ব্যাপারশালিনী বন্ধে ব্যবস্থিত কাব্যম তদ্বিদ আহ্লাদকারিণী। বিচিত্র কবি ব্যাপার, বিচিত্র কবি ব্যাপার মানে কবি কৌশল, কবির একটা বিচিত্র কৌশল থাকবে শব্দার্থের মধ্যে, তবেই তাকে আমরা কাব্য বলতে পারবো। তাহলে বিচিত্র কবি ব্যাপার সমন্বিত, কাব্য তত্ত্বজ্ঞদের আনন্দজনক, যারা কাব্য তত্ত্বজ্ঞ ব্যক্তি তাদের আনন্দ সৃষ্টি করতে পারবে, আনন্দজনক যে বাক্য বিন্যাসে শব্দ এবং অর্থ পরস্পর উন্নীত হয়ে বিশেষ রূপে অবস্থান করে। দেখো আমরা যে সাধারণ কথাবার্তা বলি না, সেখানেও কিন্তু শব্দ এবং অর্থ উন্নীত হয়ে থাকে। আমরাও তো কথাবার্তা বলছি, তার একটা শব্দ আছে, তার একটা অর্থ আছে, তারা অনুন্নীত অবস্থায় নয়, তাহলে তারা অর্থ বোঝাতে পারতো না। কিন্তু এখানে একটা বিশেষ শব্দ প্রয়োগ করা হচ্ছে যে তারা একটা বিশেষ ভাবে উন্নীত হবে, এবং তার ফলে যে চমৎকারজনক কাব্য শব্দ বিন্যাস, শব্দার্থ বিন্যাস হবে, তাকে কাব্য আখ্যা দেওয়া হয়। এই হলো কুন্তকের মতে কাব্যের লক্ষণ। দেখো শব্দার্থ কাব্যম, টিকাতে তিনি লিখছেন যে শব্দার্থ কাব্যম এর দ্বারা তিনি বোঝাতে চান যে শব্দ এবং অর্থ এই দুটো মিলিতভাবে কাব্য হয়। অর্থাৎ যারা অনেকে আছেন যারা কেবলমাত্র শব্দকেই কাব্য বলে স্বীকার করতে চান,
কেউ কেউ রয়েছেন যারা কেবলমাত্র অর্থকে কাব্য বলতে চান, দেখবে তোমরা আছে রমণীয়ার্থ প্রতিপাদক শব্দঃ কাব্যম, শব্দটাই কাব্য। আবার কেউ কেউ কেবলমাত্র অর্থকেই যেমন ধনালঙ্কার অর্থেরই প্রাধান্য, রমণীয়ার্থ ধনালঙ্কার সব জায়গাতেই প্রতীয়মান অর্থেরই প্রাধান্য স্বীকার করে গেছেন, তো সুতরাং তিনি অর্থের প্রাধান্য স্বীকার করছেন। অনেকের মতে অর্থও কাব্য। তো সুতরাং তিনি এরকম একটা পক্ষকে স্বীকার করছেন না, অর্থাৎ শব্দ কাব্য বা কেবলমাত্র অর্থ কাব্য এমন নয়। তার মতে শব্দ এবং অর্থ দুটো মিলিতভাবে কাব্য হবে, এটাই বোঝানোর জন্য তিনি শব্দার্থও এই একই সাথে দ্বিবচনটি দ্বন্দ্ব সমাস করে দ্বিবচন তিনি প্রয়োগ করেছেন। তিনি লিখছেন যে দৌ একমিতি বিচিত্র ভক্তি, দুটো মিলিত হচ্ছে, অর্থাৎ শব্দ এবং অর্থ দুটো মিলিত হচ্ছে, দুটো মিলিত হয়ে একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, এটা শুনতে কেমন একটা বিচিত্র বলে মনে হচ্ছে না? তিনি বলছেন যে দুটো মিলিত একটা বস্তু, তার মধ্যে কখনো শব্দের প্রাধান্য থাকবে, কখনো অর্থের প্রাধান্য থাকবে, এরকম কি হতে পারে? তার উত্তরে তিনি বলছেন যে না, প্রতি তিলমিব তৈলম, প্রত্যেকটা তিলের মধ্যে যেমন ভাবে তৈল বিদ্যমান থাকে, ঠিক তেমন ভাবে কাব্যের মধ্যেও শব্দ এবং অর্থ এই উভয়েরই সমানভাবে কাব্যাত্মদের মনোহারিতা যোগানোর সামর্থ্য বর্তমান রয়েছে। যেমন ভাবে প্রত্যেকটা তিল বীজের মধ্যে তেল থাকে, ঠিক তেমনি শব্দ এবং অর্থ উভয়ের মধ্যে কাব্যাজ্ঞদের মনোহারিতা বিদ্যমান রয়েছে, কোনো একটির মধ্যে নয়। অতএব শব্দ কাব্য অথবা অর্থ কাব্য, এরকম দুটোর মধ্যে একটাকে কাব্য বলা চলবে না, দুটোকেই কাব্য বলতে হবে, এটাই হচ্ছে তার মত। ঠিক আছে, তাহলে শব্দার্থ তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখব যে এরকম অনেক এক্সাম্পল তিনি দিয়েছেন গ্রন্থটিতে, যেখানে কেবলমাত্র শব্দের চমৎকারিতা রয়েছে, অর্থের কোনো চমৎকারিতা নেই। যেমন একটা এক্সাম্পল আছে, ভন তরুণী রমণ মন্দিরম আনন্দ সন্ধি সুন্দরমুখী সুন্দরেন্দুমুখী যদি সল লীলো লাপিনী গচ্ছসি তৎ কিম ত্বদীয়ম মে। একটা কামী ব্যক্তি, সে বলছে হে আনন্দজনক সুন্দর মুখচন্দ্রধারিণী লীলা মধুর ভাষিনী তরুণী, বলো দেখি, যদি নিজ প্রেমিকের মিলন মন্দিরে তুমি যাও তাতে আমার কি আসে যায়? কোন একজন প্রেমিক, কোন একজন সে একটা মেয়েকে খুব ভালোবাসে, সেই মেয়েটি তাকে পাত্তা দেয় না, সে অন্য একটা প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে, এবং যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তখন এই লোকটি তাকে দেখছে এবং দেখে দেখে বলছে যে সুন্দর মুখচন্দ্র ধারিণী লীলা মধুর ভাষিনী তরুণী, তুমি যদি নিজ প্রেমিকের মিলন মন্দিরে যাও তাতে আমার কি আসে যায়। এই শ্লোকটির মধ্যে, এই শ্লোকটিতে কেবলমাত্র অনুপ্রাস অলঙ্কারই আছে। ঘন তরুণী রমণ মন্দির আনন্দ সন্ধি সুন্দরেন্দুমুখী, এখানে কেবলমাত্র শব্দের যে অনুপ্রাস অলঙ্কার হয়, একটা শব্দের বারবার ঝংকার, সেই অনুপ্রাস অলঙ্কার এখানে কেবলমাত্র রয়েছে। এখানে আর কোন রকম ভাবে অর্থের চমৎকারিতা নেই, কারণ এখানে অর্থটা একদমই একটা কি অর্থ বলবো, অর্থটা খুবই বাজে একটা অর্থ, গ্রাম্য অর্থ বেরিয়ে আসছে এখান থেকে। একটা কামী ব্যক্তি, সে অন্য একটা মহিলার দিকে তাকিয়ে এরকম কথা বলছে, তো ফলত এখানে কোন রকম ভাবে চমৎকারিতা নেই বলে এটাকে কিন্তু কাব্য বলা হবে না। অতএব কাব্য হতে গেলে সেখানে শব্দ এবং অর্থ উভয়েরই একটা চমৎকারিতা দরকার। এই হলো একটা সাধারণ শব্দার্থ সম্পর্কে কথা। এরপরে তোমরা এই গ্রন্থটিতে শব্দ এবং অর্থ সম্পর্কে গ্রন্থকার খুব সুন্দরভাবে কথা বলেছেন, দেখো। আচ্ছা, তার আগে শব্দার্থ সহিত যে পদটা রয়েছে, সেই সহিত শব্দ পদটার কি ব্যাখ্যা সেটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিই। সহিত বলতে শব্দ এবং অর্থের সাহিত্যকে বোঝায়। শব্দ এবং অর্থ এই দুজনার সাহিত্য, সাহিত্য মানে একসাথে অবস্থান করা। দেখো, শব্দ এবং অর্থ সবসময়তেই সহিতও থাকে, সবসময়তে একই সাথে থাকে। যদি শব্দের সাথে অর্থ না থাকে তাহলে সেই শব্দটি বৃথা একটা শব্দ, এই শব্দটির কোনো চমৎকারিতাই নেই, তাই না? যদি অর্থবিহীন কোনো শব্দ হতেই পারে না, আর অর্থ তো হতেই পারে না শব্দকে ছাড়া। তো সুতরাং শব্দ এবং অর্থ এরা দুজন তো থাকে, এদের তো সাহিত্য প্রসিদ্ধ রয়েছে জগতে। এখানে আবার তুমি কিরকম সাহিত্যের কথা বর্ণনা করবে, এটা তোমাদের সকলের মনে প্রশ্ন উঠতে পারে। তার উত্তর এখানে বলছেন যে দেখো, শব্দ এবং অর্থ এই দুটোর সহাবস্থানে কাব্য হয়, এটা তো আমি আগেই বললাম। তবে কখনো এদের একটার মধ্যে সামান্য কিছু ন্যূনতা যদি দেখা যায় তাহলে সেখানেও কি কাব্যত্ব স্বীকার করা যায়? এই জন্যই এর উত্তর হিসাবে এখানে বলা হচ্ছে যে না, এই কারোরই ন্যূনতা হওয়া চলবে না। তার একটা এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া হচ্ছে যে সমসর্ব গুণ সন্ত
সুহৃদা বিবসঙ্গতৌ পরস্পরস্য শোভাयै শব্দার্থ ভবতু যথা। বলা হচ্ছে যে দেখো, তুল্য গুণের অধিকারী দুই বন্ধুর মতো সম্যকভাবে মিলিত শব্দ এবং অর্থ পরস্পরের শোভা সম্পাদন করে। অর্থাৎ কারোরই প্রাধান্য কম হলে চলবে না। কবিরা কাব্যে কেমন শব্দার্থ প্রয়োগ করবেন? বলা হচ্ছে যে বক্রতা বিচিত্র গুণালঙ্কার সম্পদাম পরস্পর স্পর্ধাদিরোহ। অর্থাৎ এমন শব্দ এবং এমন অর্থের প্রয়োগ কবিরা কাব্যের মধ্যে করবেন যেন তারা চমৎকারিতা বর্ধন করতে প্রতিযোগিতায় যেন নামে, এরকম মনে হয়। অর্থাৎ শব্দ তা নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য, অর্থাৎ শব্দ নিজের সৌন্দর্যের দৃষ্টিতে অর্থকে অতিক্রম করে চলে যেতে চাইবে, প্রতিযোগিতায় নামবে। অর্থও চাইবে আমি নিজের সৌন্দর্যের দ্বারা শব্দকে অতিক্রম করে চলে যাব। এইরকম একটা তাদের পরস্পরের মধ্যে স্পর্ধা দরকার, একটা প্রতিযোগিতা থাকবে, তবেই সেই কাব্যটি একটা শ্রেষ্ঠ কাব্যের জায়গায় যেতে পারবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে সহিত সহিত হিসাবে, যে দেখো যেমন ভাবে সমান গুণ সমসর্ব গুণ সন্ত, দুটো বন্ধু রয়েছে, দুটো বন্ধুর সমান গুণযুক্ত বন্ধু। এইরকম সমান গুণযুক্ত যদি দুটো বন্ধু মিলিত হয় তাহলে যেভাবে তাদের মধ্যে কখনো ঝগড়াঝাটি কিছু হয় না, ঠিক তেমন ভাবে শব্দ এবং অর্থ পরস্পরের সাথে যদি মিলিত হয়, সমান গুণযুক্ত শব্দার্থ যদি পরস্পরের সাথে মিলিত হয় এবং সম্যক ভাবে যদি মিলিত হয়, তবেই তারা কাব্যের শোভা বর্ধন করতে পারে। ঠিক আছে, তাহলে তুল্য গুণের অধিকারী দুই বন্ধুর মতোই শব্দ এবং অর্থকেও পরস্পরের সাথে মিলিত হতে হবে। এবং এইরকম ভাবে যদি তারা মিলিত হয়, শব্দ অর্থকে অতিক্রম করে চলে যেতে চাইবে তার তার চমৎকারিতার দৃষ্টিতে, অর্থ অতিক্রম করে চলে যেতে চাইবে শব্দকে তার চমৎকারিতার দৃষ্টিতে, তবেই সেই কাব্যটিকে একটা শ্রেষ্ঠ কাব্য বলা হবে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ঠিক তার নিচে, এখানে এক্সাম্পলটি নেই, তোমাদের বইয়ে আছে। তত অরুণ পরিস্পন্দ মন্দীকৃত বপুঃ শশী দধ্রে কাম পরীক্ষাম কামিনী গণ্ড পাণ্ডুতাম। এটা একটা বক্রোক্তি যুক্ত কাব্যের একটা উদাহরণ, একটা অসাধারণ সুন্দর একটা উদাহরণ। বলা হচ্ছে যে তারপরে প্রাতঃকালীন সূর্যের বিচ্ছুরিত কিরণে, অর্থাৎ এর পরে প্রভাত হলো, সূর্যের বিচ্ছুরিত কিরণে চাঁদের কান্তি, চাঁদের যে জ্যোৎস্না জ্যোতি, সেটা ম্লান হয়ে গেল। তাহলে সকালে সূর্য উঠলো, চাঁদের কান্তি ম্লান হয়ে গেল। কিভাবে ম্লান হলো? বলছে দধ্রে কাম পরীক্ষাম কামিনী গণ্ড পাণ্ডুতাম। রমণের পরে রমণ ক্লান্ত রমণীর গণ্ডের মতো পাণ্ডুর হয়ে উঠলো। দেখো কি একটা অসাধারণ তুলনা এখানে দেখানো হলো। বলছে যে প্রাতঃকালীন সূর্যের বিচ্ছুরিত কিরণে চাঁদের ক্লান্তি ম্লান হয়ে রমণ ক্লান্ত রমণীর গণ্ডের মতো পাণ্ডুর বর্ণ হয়ে গেল। এই শ্লোকের মধ্যে যেমন ভাবে সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করা হয়েছে, এর অর্থ চমৎকারিতাও ততটাই সুন্দর, এবং এর শব্দের যে তত অরুণ পরিস্পন্দ মন্দীকৃত বপুঃ শশী, এর শব্দ বিন্যাস ততটাই সুন্দর। এই জন্য এখানে এটা একটা শ্রেষ্ঠ কাব্যের জায়গায় যেতে পারে। এখানে বর্ণবিন্যাস বক্রতাও এখানে রয়েছে। তো এই হলো সাহিত্য। সাহিত্য হতে গেলে এইরকম শব্দ এবং অর্থের একটা মেলবন্ধন প্রয়োজন। এছাড়াও সাহিত্য সম্পর্কে আরো এক দুটো কথা এই গ্রন্থে তোমাদের বলা রয়েছে, তোমরা দেখতে পাবে যে বলা হচ্ছে, দেখো যে 17 নম্বর কারিকাতে তোমরা একটা জিনিস দেখতে পাবে, এখানে স্টাডি ম্যাটার সম্ভবত এটা নেই। সাহিত্য মানয়োঃ শোভাশালিতাম প্রতি কাপ্যসৌ অন্যূনানতিরিক্তত্বম মনোহারিণ্যবস্থিতিঃ। বলা হচ্ছে যে শব্দ এবং অর্থের যে এক অপূর্ব অবস্থান, সাহিত্য কখন হবে? বলছে শব্দ এবং অর্থের এক অপূর্ব অবস্থান, যেখানে মনোহারিত্বে কেউ কারোর থেকে কম বা বেশি নয়। এইরকম শব্দ এবং অর্থের যখন অবস্থান হবে এবং তা যখন সহৃদয়ের আহ্লাদকারী সৌন্দর্য সৃষ্টি করতে পারবে, তখন তাকে সাহিত্য বলা হবে। এটা 17 নম্বর কারিকা, তোমরা নিজেরা একটু দেখে নিও। সাহিত্য মনয়োঃ শোভাশালিতাম প্রতি কাপ্যসৌ অন্যূনানতিরিক্তত্বম মনোহারিণ্যবস্থিতি। ঠিক আছে, তাহলে শব্দ এবং অর্থ অবস্থান করবে এক অপূর্ব রীতিতে অবস্থান করবে, যেখানে চমৎকারিতার দৃষ্টিতে কেউ কারোর থেকে কম বা বেশি হবে না, তারা এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করতে পারবে, তখন তাকে সাহিত্য বলা হবে। কেমন? তো এই হলো সাহিত্য সম্পর্কে এই আমাদের গ্রন্থকারের আলোচনা। এরপরে আমি সেকেন্ড যেটা আলোচনা করব সেটা হচ্ছে শব্দ এবং অর্থ সম্পর্কে গ্রন্থকার কি বলছেন সেটা। দেখো সুন্দর, আমরা কাকে শব্দ বলি? যে কোনো যা কিছু কথা আমরা উচ্চারণ করছি সেগুলোই শব্দ, আর যা তার থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে সেটাই অর্থ। এই হচ্ছে শব্দ এবং অর্থ।
গ্রন্থকার বলছেন যে না, ওকে কাব্যের ক্ষেত্রে ওকে শব্দ বলে না এবং ওটাকে অর্থ বলে না। শব্দ কাকে বলে একটা সুন্দর লক্ষণ দেওয়া হয়েছে, যেটা তোমাদের নেট পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে শব্দো বিবক্ষিতার্থৈক বাচকো অন্যেষু সাতসু অপি অর্থঃ সহৃদয় আহ্লাদকারী স্বস্পন্দ সুন্দরঃ। শব্দ কাকে বলে? বলা হচ্ছে যে অন্য অনেক একার্থক শব্দ থাকা সত্ত্বেও কবির বিবক্ষিত অর্থ যে শব্দের দ্বারা প্রকাশিত হয় তাই হলো কাব্যের শব্দ, তাই হচ্ছে প্রকৃত শব্দ। অর্থাৎ কবির অর্থটিকে, কবি ধরো একটা ফুলের বর্ণনা, একটা বসন্তের বর্ণনা করতে চলেছেন, বলা হচ্ছে যে কবি একটা অর্থের বাচক অনেক শব্দ থাকতে পারে, কিন্তু সেই শব্দগুলোর মধ্যে এক্সাক্ট যেই শব্দটি কবির বিবক্ষিত অর্থকে সর্বশ্রেষ্ঠভাবে প্রকাশ করতে পারে তাকেই বলা হয় শব্দ। শব্দ কাকে বলে? বিবক্ষিতার্থৈক বাচক, অর্থাৎ কবির বিবক্ষিত অর্থকে প্রকাশ করার জন্য বাচক শব্দ অনেক থাকলেও যেই পার্টিকুলার শব্দটি কবির অর্থটিকে প্রকাশ করতে সমর্থ তাকেই কাব্যের শব্দ বলা হবে, যা কিছুকে কিন্তু শব্দ বলা হবে না। অর্থ কাকে বলা হবে? অর্থ বলা হবে নিজ সৌন্দর্যে সুন্দর এবং সহৃদয়ের আনন্দজনক যা, তাকে অর্থ বলা হয়। অর্থ সহৃদয় আহ্লাদকারী, অর্থাৎ সহৃদয়দের আহ্লাদজনক, এবং স্বস্পন্দ সুন্দর, এবং নিজেও সুন্দর আনন্দজনক, তাকে কিন্তু অর্থ বলা হবে। তাহলে এইরকম শব্দ এবং অর্থের যদি মিলন হয় তবেই তাকে কিন্তু তবেই তাকে কাব্যিক শব্দার্থ আমরা বলবো। আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করছি। বলা হচ্ছে যে দ্বয়ং গতম সম্প্রতি শোচনীয়তাম সমাগম প্রার্থনয়া কপালিনঃ কলা চ সা কান্তিমতি কলাবতঃ তমস্য লোকস্য চ নেত্র কৌমুদী। বলছেন যে এর বাংলা অর্থ হচ্ছে এখন কপালি, এই যে কপালি শব্দটি তোমাদেরকে বললাম, দ্বয়ম গতম সম্প্রতি শোচনীয়তাম, কপালি শিবের সঙ্গে মিলন কামনায়, শিবের সাথে মিলিত হতে চেয়ে দুটো বস্তু এখন শোচনীয় অবস্থা প্রাপ্ত হয়েছে, দুটো বস্তু শোচনীয় অবস্থা প্রাপ্ত হয়েছে। কি সেই দুটো বস্তু? বলা হচ্ছে যে কলা চষা কান্তিমতি, চাঁদের কলা ধরে মানে চন্দ্রের সেই কান্তিমতি কলা, এবং এই জগতের লোচন কৌমুদী তুমি পার্বতী। এটা কুমার সম্ভবের একটা পংক্তি, আমি একটু বলছি। কুমার সম্ভবের এটা একটা পংক্তি। শিবকে পাওয়ার তপস্যায় যখন পার্বতী মত্ত হয়ে আছে একদম, তখন শিব এসে তাকে বোঝাতে চাইছে পার্বতীকে যে তুমি যার জন্য অত পাগল হচ্ছে সে একটা কাপালিক ব্যক্তি, শ্মশানে ধুলো ভস্য মেখে ঘুরে বেড়ায়, এইসব একটা ঘৃণ্য ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করতে চাইছে শিব পার্বতীর কাছে, যে তুমি মানে একটা ভিন্ন, ওখানে দেখতে পাবে তোমরা যে একটা অন্য রূপ ধারণ করে এসে পার্বতীর কাছে এসে উপস্থিত হয়েছে, এবং পার্বতী যাতে তপস্যা থেকে বিচ্যুত হয়, তপস্যা বন্ধ করে দেয়, শিবকে বিবাহ করতে না চায়, তার জন্য শিব চেষ্টা করে চলেছে। এই জন্য বলছে তার কাছে এসে উপস্থিত হয়ে যে এখন শিবের সাথে মিলন কামনায় দুটো বস্তু খুব শোচনীয় অবস্থা প্রাপ্ত হয়েছে। একটা হলো চন্দ্রকলা, চাঁদ শিবের মাথায় থাকে জানো তোমরা, চাঁদ, সেই চন্দ্রকলা দ্বিতীয় আর চাঁদ, আর তার সাথে জগতের লোচন কৌমুদী তুমি। আরে তুমি পার্বতী, তুমি জগতের লোচন কৌমুদী, তোমার মতো রূপ গুণ বিশিষ্টা জগতে কেউ নেই, তাদৃশী তুমি কিনা সেই শিবের জন্য পাগল হয়ে যাচ্ছ। এটা হচ্ছে এই শ্লোকটির তাৎপর্য। দেখো, কপালিনাহা শব্দটি বলা হলো, কপালিনাহা শব্দের অর্থ হচ্ছে কপাল বা মৃতের খুলি যে ধারণ করে রয়েছে সে। দেখো, শিবের প্রতিশব্দ প্রচুর হতে পারে, সোমনাথ হয়, তারপর আরো সব ত্রম্বক, আরো অনেক শিবের, শম্ভু ইত্যাদি ইত্যাদি প্রচুর শিবের রয়েছে প্রতিশব্দ। কিন্তু কবি যেটা প্রকাশ করতে চাইছে, পার্বতীর কাছে একটা বীভৎস রূপকে প্রকট করার চেষ্টা, সেটা এই কপালিনাহ শব্দটি ছাড়া অন্য কোন শব্দ কি প্রকাশ করতে পারবে? শম্ভু পারবে? সোমনাথ পারবে? কেউ পারবে না। এই জন্য এখানে এই কপালিনাহ শব্দটি কি কাব্যিক শব্দ? তোমাদের মতে কি মনে হচ্ছে? বলো হ্যাঁ অথবা না। এটা কি কাব্যিক শব্দ হলো না হলো না? কি তোমরা কি বুঝতে পারছো না? আমি তো বুঝতে পারছি না কিছু, তোমাদের কথা বলতে হবে যে হ্যাঁ বুঝেছি অথবা বুঝিনি। হ্যাঁ স্যার, এটা কাব্যিক শব্দ।
একদম না, সকলের কি তাই মত এটা কাব্যিক শব্দ? কপালিনাহ শব্দটি কি শিবের সেই বীভৎস মূর্তি যেটা কবি প্রকাশ করতে চাইছে আসলে, সেটাই কপালিনাহ শব্দটি প্রকট করতে পারছে না? পারছে কি পারছে না? কপালিনাহ বলতে মৃতের খুলি ধারণ করে আছে, তুমি তাকে বিবাহ করতে চাইছো? বেশ, তো তোমরা মাঝে মাঝে আমার সাথে কথা বলবে, তাহলে আরো বেশি আমার পড়াতে সুবিধা হবে। তোমরা চুপচাপ থাকলে অসুবিধা হয়। চলো আগে যাচ্ছি আমি। তো তাহলে একদম এটা একটা খুবই প্রসিদ্ধ শ্লোক, এবং এক্স্যাক্টলি এটা একটা কাব্যিক শব্দ, মানে এত সুন্দর শব্দ আর হতে পারে না কিছু এক্সাম্পল হিসাবে। তো এটাকে আমরা কাব্যিক শব্দ বলবো। এরপরে আমরা যে বিষয়টি বুঝবো সেটা হচ্ছে যে স্বভাবোক্তি এবং বক্রোক্তি। দেখো, স্বভাবোক্তি একটা অলংকার হিসাবে প্রসিদ্ধ আছে, তোমরা জানো। স্টাডিমেন্টে এই বিষয়টা আমি লিখেছি কিনা একটুখানি দেখে নিই। আরে এই দেখো এক্সাম্পলটা লেখা ছিল, তোমাদেরকে দেখানো হলো না। দ্বয়ম গতম সম্প্রতি শোচনীয়তাম। আহ এই এটা তোমরা একটুখানি স্ক্রিনশট করে নিও, আমি যে এই আলোচনাটা করলাম তারই শ্লোকটা এটা। তোমরা আমার ক্লাসের পরে একবার দেখে নেবে পরে এই শ্লোকটি। বেশ, ঠিক আছে। এরপরে আমি একটা বিষয়ের আলোচনা করছি যেটা এখানে নেই, বাট তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে স্বভাবোক্তি অলংকার সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, স্বভাবোক্তি অলংকার কখন হয় তোমরা জানো? যে যখন স্বভাবের বর্ণনা করা হয়, আর কিছু বর্ণনা করা হয় না। দেখবে খুব সুন্দর সুন্দর অভিজ্ঞান শকুন্তলমে প্রথমে যে শ্লোকগুলো রয়েছে, যে অশ্ব খুব প্রবল বেগে ছুটে চলেছে, তারপরে হরিণের বর্ণনা রয়েছে সেখানে, সেই হরিণটা বারবার পিছু ঘুরে দেখছে, তার মুখ থেকে ঘাসগুলো নিচে পড়ে পড়ে যাচ্ছে। এই যে বর্ণনাগুলো ওখানে দেওয়া আছে, গ্রীবা ভঙ্গাভিরামম মুহুরানুপততি স্যান্দানে দত্ত দৃষ্টি পশ্চার্ধেন প্রবিষ্টঃ সারপতন ভয়াৎ ভূয়সা পূর্বকায়ম। এই যে এক্সাম্পল গুলো অভিজ্ঞান শকুন্তলমে দেওয়া হয়েছে, এগুলোতে সব কি আছে? স্বভাবোক্তি অলংকার রয়েছে। স্বভাবোক্তি অলংকার কাকে বলে? না, যেখানে স্বভাবের বর্ণনা করা হয়, স্বভাবের বর্ণনা অর্থাৎ যেটা যে জিনিস তার সেভাবে বর্ণনা করে দেওয়া। এখানে যে গ্রীবা ভঙ্গাভিরামম মুহুরানুপততি স্যান্দানি দত্ত দৃষ্টি, এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এটাতে বলা হচ্ছে যে পিছনে ঘুরে আসা রথের দিকে তাকাচ্ছে সেই হরিণটি, এবং তার পিছনে হরিণের যে শরীরের পশ্চাৎ ভাগটা সে একদম সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে, তার মুখ থেকে আলচেপানো কুশ ঘাসগুলো নিচে পড়ে পড়ে যাচ্ছে, এবং সে ভয়ে অধিক সময় আকাশের মধ্যেই উড়ে চলেছে। এটা জাস্ট হরিণের একটা স্বাভাবিক বর্ণনা দেওয়া হচ্ছে। তো বর্ণনা দেওয়া হচ্ছে বলে এটা এখানে স্বভাবোক্তি অলংকার হয়েছে, এটা বলতে বুঝতে হবে, যেখানে স্বাভাবিক বর্ণনা দেওয়া হয়। এখন কথা হলো যে স্বভাবোক্তি মানে স্বাভাবিক বর্ণনা, আর অলংকার একটা ভিন্ন জিনিস। গ্রন্থকার বলছেন যে তোমরা যদি স্বভাবোক্তিকেই অলংকার বলতে চাও, অর্থাৎ বস্তুর স্বভাব এবং অলংকার দুটো ভিন্ন জিনিস। আমার শরীর এবং আমার গায়ে পড়া কিছু ব্রেসলেট বা অলংকার, হাতে ঘড়ি, গলায় চেন, এই দুটো ভিন্ন ভিন্ন জিনিস, তাই না? তিনি গ্রন্থকার লিখছেন যে অলংকার কৃতাম যেষাম স্বভাবোক্তি অলঙ্কৃতিহি অলংকার্যতয়া তেষাম কিম অন্যৎ অবতিষ্ঠতে। বলছেন যে যেসব অলংকারিকদের মতে স্বভাবোক্তি একটা অলংকার, তাহলে তাদের অলংকরণের যোগ্য আর কি অবশিষ্ট থাকলো? শব্দ এবং অর্থ মিলে কাব্য হয়। এখন শব্দ এবং অর্থকেই যদি তোমরা বলো অলংকার হয়ে যাচ্ছে। এই যে শ্লোকটি আমি তোমাদেরকে শোনালাম, এখানে বলা হচ্ছে যে হরিণের বর্ণনা রয়েছে, হরিণের বর্ণনাটাই ওখানে একটা অলংকার হয়ে গেছে। তাহলে আর অলংকার কি থাকলো? এটা তো শুধু স্বভাবের বর্ণনা হয়েছে, তাই না? স্বভাবটাই যদি অলংকার হয়ে যায়, তাহলে আর অলংকার হিসাবে অন্য কি অবস্থান করছে, অন্য কি থাকলো? এটা এখানে বলতে চাইছেন গ্রন্থকার, যে অলংকার তয়া তেষাম কিম অন্যৎ অবতিষ্ঠতে। দেখো, আমি আরেকটু ক্লিয়ার করে বলছি তোমাদের, যে দুটো জিনিস হয়, একটা হচ্ছে অলংকার্য, একটা হচ্ছে অলংকার। অলংকার্য মানে শব্দ এবং অর্থটা, অলংকার মানে কি? অলংকার মানে উপমা, রূপক, দীপক, যমক, এই সব অলংকারগুলো। তাহলে অলংকার্য হলো শব্দ এবং অর্থ, তাদের যে স্বাভাবিক আলোচনা, সেটা হচ্ছে অলংকার্য বা কাব্যটা। আর অলংকার ভিন্ন জিনিস। এখন যারা এই শব্দ এবং অর্থ, সাধারণ শব্দার্থের প্রয়োগটিকেই যদি তারা অলংকার বলে দেয়, সাধারণ শব্দার্থ মানে কি? তারা তো কাব্যটা সাধারণ শব্দার্থ, সেটা অলংকার্য নাকি অলংকার? সেটা অবশ্যই অলংকার্য, তাই না? আমি আবার রিপিট করছি, সাধারণ শব্দ এবং অর্থ এটা কি জিনিস? এটা অলংকার্য।
অলংকার কি জিনিস, উপমা রূপক এগুলো। স্বভাবোক্তি আসলে কি? স্বভাবোক্তি আসলে শব্দ এবং অর্থ, আর কিছু নয়। তাহলে বলছে যে যারা ওই শব্দ এবং অর্থটিকেই অলংকার বলতে চাও, তাহলে তাদের কাছে আর অলংকার্য বলে আর কি কিছু অবশিষ্ট থাকলো? তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো কথাটা? অলংকার্য মানে শব্দার্থ। যদি কেউ শব্দার্থটিকেই অলংকার বলে দেয়, তাহলে আর অলংকার্য বলে কি জিনিস আছে তাদের কাছে? দুটোই অলংকার, শব্দার্থ এটাও অলংকার, উপমা রূপক দীপক জমক এটাও অলংকার। এই তো কন্ডিশন দাঁড়াচ্ছে। এই জন্য বলছেন যে গ্রন্থকার, যে শব্দার্থ মানে স্বভাবোক্তি, শব্দার্থ এটা একটা ভিন্ন জিনিস, আর অলংকার এটা একটা ভিন্ন জিনিস, দুটোকে কখনোই এক করা উচিত নয়। তিনি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিচ্ছেন যে শরীরম চেত অলংকার। আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের যেমন শরীর একটা আলাদা জিনিস, আর আমরা গায়ে যে অলংকার গুলো পরি সেটা একটা আলাদা জিনিস, ঠিক তেমনি স্বভাবোক্তি একটা আলাদা জিনিস, না ঠিক তেমনি অলংকার গুলো একটা আলাদা জিনিস, এবং কাব্য শরীর একটা আলাদা জিনিস। এখানে বলছেন যে শরীরম চেত অলংকার, যদি তুমি শরীরটাকে অলংকার বলে দাও, কি মলম কুরুতে পরম, তাহলে অন্য অন্য কাকে সে অলঙ্কৃত করবে? অর্থাৎ শরীরকেই তো অলংকারের দ্বারা বিভূষিত করা হয়। এখন শরীরটা যদি অলংকার, তাহলে শরীর আবার কাকে সাজাচ্ছে? এরকম তো হতে পারে না, নিজের কথার মধ্যে একটা বিরোধ চলে আসছে, তাই না? এই জন্য এখানে গ্রন্থকার বলছে যে দেখো, নিজেই কেউ কারোর কাঁধে উঠতে পারে না। আত্মৈব না আত্মনঃ স্কন্ধম কচিত অপি অধিরোহতি। নিজেই নিজের কাঁধে কেউ কখনো চড়ে বসতে পারে না। তো সুতরাং শব্দ এবং অর্থ, যাকে আমরা স্বভাবোক্তি বলি, আর অলংকার উপমা রূপক, যেগুলো সেই স্বভাবের চমৎকার বাড়ায়, এই দুটো জিনিস কখনো এক হতে পারে না। সুতরাং স্বভাবোক্তি অলংকার হতে পারে না। বুঝতে পারলে তোমরা সবাই? এটা হচ্ছে গ্রন্থকারের মত, যে স্বভাব অর্থাৎ শব্দ এবং অর্থ, সেটা কিভাবে অলংকার হবে? তাকে তো উপমা রূপক প্রভৃতির দ্বারা অলঙ্কৃত করা হবে। সুতরাং স্বভাবোক্তি ভিন্ন জিনিস এবং অলংকার একটা ভিন্ন জিনিস, দুটোকে কখনোই এক করে দেওয়া উচিত নয়। তাহলে কিসের দ্বারা ওই স্বভাবের অর্থাৎ শব্দার্থের অলংকার সম্ভব? না, তার জন্য দরকার বক্রোক্তি, বক্রতা দরকার। বক্রোক্তি দিলে তবেই তার মধ্যে চমৎকার আসবে সেই শব্দার্থের মধ্যে। এই প্রসঙ্গে তিনি বক্রোক্তি কি এ কথা বলতে গিয়ে বলেছেন যে উভো এতো অলংকার্য তয়োহ পুনঃ অলঙ্কৃতি বক্রোক্তিরেব বৈদগ্ধ ভঙ্গি ভনিতি ঋতুচ্যতে। বক্রোক্তিরেব বৈদগ্ধ ভঙ্গি ভনিতি উচ্যতে। বক্রোক্তি কাকে বলে? বলা হচ্ছে দেখো, যে শব্দ এবং অর্থ এই দুটোই হচ্ছে অলংকৃত হবার যোগ্য। আমি স্বভাবোক্তির প্রসঙ্গটা হয়ে গেল কমপ্লিট, ওটা নিয়ে এখন আর কিছু কথা বলছি না, ঠিক আছে? স্বভাবোক্তি এবং বক্রোক্তি দুটো ভিন্ন জিনিস। স্বভাবোক্তিকে কখনোই অলংকার হিসাবে বলা যাবে না, কারণ সেটা স্বভাবোক্তি মানে শব্দ এবং অর্থ, এই দুটো ছাড়া আর কিছুই নয়। এটা আমি আগে বলে কমপ্লিট করে দিলাম। এখন ভিন্ন কথায় আসছি। এখন আমরা বক্রোক্তি কি জিনিস সেই প্রসঙ্গ এখন উপস্থিত হয়েছে। গ্রন্থকার বলছে যে শব্দ এবং অর্থ উভয় এত অলংকার্য, শব্দ এবং অর্থ এই উভয়ই অলংকৃত হবার যোগ্য। এই দুটোই অলংকৃত হতে পারে। এই দুটোর আবার অলংকৃতি, এই দুটোকে সাজাতে পারে কে? অলংকৃতি কি? তাকে বক্রোক্তি বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো লাইনটা লেখা রয়েছে উভয় এত অলংকার্য, এই দুটোই অলংকৃত হবার যোগ্য। তয়ঃ পুনঃ অলংকৃতি, এই দুটোকে, এই দুটোর অলংকৃতি, অলংকৃতি শব্দের অর্থ আমি আগেই বললাম যে যে যা কিছু সজ্জিত করে সৌন্দর্য ঘটক বস্তু। তাহলে এই দুটোর সৌন্দর্য ঘটক বস্তু হচ্ছে বক্রোক্তি। সেই বক্রোক্তি কি না, তার লক্ষণ লাস্ট লাইনটা দেওয়া হচ্ছে বক্রোক্তি বৈদগ্ধ ভঙ্গি ভনিতি ভঙ্গি ভনিতি উচ্যতে। বক্রোক্তি বৈদগ্ধ ভঙ্গি ভনিতি উচ্যতে। এটা নেট ইত্যাদি পরীক্ষার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। বলা হচ্ছে বক্রোক্তি কি না, বক্রোক্তি হচ্ছে কবি কুশলতার এক বিশেষ ভঙ্গির বাংময় রূপ। কবি কুশলতার বৈদগ্ধ ভঙ্গি ভনিতি, অর্থাৎ কবিদের যে বিদগ্ধপূর্ণ কথাবার্তা বলা, আমরা সাধারণ কথাবার্তা বলি, কবিদের কথাবার্তার কিন্তু বিদগ্ধতা রয়েছে, বৈদগ্ধ রয়েছে কবিদের মধ্যে। এই বৈদগ্ধ ভাবে যে ভঙ্গি ভনিতি, কথা বলার ভনিতির যে ভঙ্গি, তাকে কি বলা হয়? বক্রোক্তি বলা হয়।
তাহলে বক্রোক্তি সম্পর্কে তোমরা বুঝলে যে বক্রোক্তি হচ্ছে বৈদগ্ধ ভঙ্গি ভণিতি। বৈদগ্ধ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ কবিকর্মের কৌশল, তার ভঙ্গি বা শোভা, তার দ্বারা যে বাচিক বৈচিত্র্য সম্পাদিত হয় তাকে বক্রোক্তি বলে। এটা একটা অভিধারূপা। বক্রোক্তি প্রসিদ্ধ অভিধান ব্যতিরেকিনী বিচিত্র এবং অভিধা। কবিদের কথা বলার যে বিশেষ ভঙ্গি যেটা অভিধার উপরে নির্ভরশীল তাকে বক্রোক্তি বলে। পরীক্ষায় কোশ্চেন আসবে বক্রোক্তি, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা এই কোনগুলোর উপরে নির্ভরশীল? তোমাদের উত্তরে কি লিখতে হবে? বক্রোক্তি অভিধার উপরে নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এখানে অভিধা বৃত্তি ছাড়া আর বিশেষ কিছুই নেই। এই হলো বক্রোক্তি সম্পর্কে সাধারণ এক দুটো কথাবার্তা। এরপরে গ্রন্থকার বক্রোক্তির অনেকগুলো ভেদ স্বীকার করেছেন। তোমরা দেখবে যেখানে মূলত বক্রোক্তির সাধারণ ভেদ আছে 6টা। তোমরা জানো বক্রোক্তির 6 প্রকারের ভেদ। পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসেছে, বক্রোক্তির কটি ভেদ। বক্রোক্তির 6টি ভেদ। বর্ণ বিন্যাস বক্রতা, পদ পূর্বার্থ বক্রতা, এটা স্টাডিমেটে মেবি আছে, দেখাচ্ছি। এই দেখো এখানে তোমরা দেখতে পাবে বক্রোক্তি হচ্ছে 6 প্রকার। প্রথম ভেদ হলো বর্ণ বিন্যাস বক্রতা। নামটা শুনলে তোমরা বুঝতে পারছো যে এখানে বর্ণ বা অক্ষরগুলির বিচিত্র স্থাপনার দ্বারা যে অলৌকিক আনন্দজনক একটা সৌন্দর্য সৃষ্টি হয় বর্ণগুলোর বিন্যাসের দ্বারা। মানে মূলত এখানে অনুপ্রাস যে অলঙ্কারটি তোমরা জানো, সেই অনুপ্রাস অলঙ্কারের দ্বারা যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে বর্ণ বিন্যাস বক্রতা হিসাবে এখানে গ্রন্থকার প্রতিপাদন করছেন। ঠিক আছে, তাহলে অনুপ্রাস অলঙ্কার কোন বক্রোক্তি ভেদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে? বর্ণ বিন্যাস বক্রতা। ঠিক আছে, এখানে বর্ণ বা অক্ষরগুলোর বিচিত্র স্থাপনার দ্বারা যে অলৌকিক আনন্দজনক শব্দ সৌন্দর্যের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে বর্ণ বিন্যাস বক্রতা। অনেক উদাহরণ আছে। প্রথমম অরুণ ছায়া কনক প্রভা ইত্যাদি প্রচুর শ্লোক পাওয়া যায় যেখানে এই অনুপ্রাস অলঙ্কার আছে। তো এগুলো সব বর্ণ বিন্যাস বক্রতা। এরপরে দেখবে 2 নম্বরে তোমরা পাবে পদ পূর্বার্ধ বক্রতা। পদ পূর্বার্ধ বলতে পদের পূর্বার্ধে থাকে কি থাকে? পদের পূর্বার্ধে একটা পদের পূর্বার্ধে প্রাতিপদিক থাকে সুবন্ত পদের, আর তিঙন্ত পদের পূর্বার্ধে কি থাকে? ধাতু থাকে, তারপর প্রত্যয় যুক্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো কখনো কখনো এই যে এই প্রাতিপদিকের দ্বারা পদ পূর্বার্ধ বলতে এই প্রাতিপদিক এবং ধাতু এদের দ্বারা যে চমৎকার সৃষ্টি হয় তাকে এই পদ পূর্বার্ধ বক্রতা বলা হয়। দেখো রাম অস্মিন সর্বম সাহে, এটা একটা উদাহরণ, খুব প্রসিদ্ধ উদাহরণ। রাম অস্মি সর্বম সাহে, আমি রাম, আমি সবকিছু সইতে পারি। এটা একটা সাধারণ বাক্য। এর দ্বারা এখানে মূলত দাশরথী রাম এই প্রসিদ্ধ বাচ্চার্থ তো রয়েছে, আমি রাম, রাম অস্মি, আমি দশরথের পুত্র রাম, এটা আমি রয়েছে। এর সাথে তার মধ্যে যে অশেষ সহনশীলতা, রাম কি সহ্য করেনি? স্ত্রী বিয়োগ, প্রজাদের দ্বারা অপমান, তারপর তাকে তার নিজের রাজ সিংহাসন থেকে তাকে সরিয়ে দেওয়া, বসতে না দেওয়া, এরকম প্রচুর কিছু সে সহ্য করেছে। এই জন্য বলছে রাম অস্মি সর্বম সাহে। এর দ্বারা রাম এই প্রসিদ্ধ বাচ্চার্থের অতিরিক্ত তার মধ্যে যে একটা অশেষ সহ্যশীলতা রয়েছে এটাও প্রকাশিত হচ্ছে। সুতরাং এখানে এই কথাটাও একটু বিদগ্ধ ভাবে উল্লেখ করা হয়েছে। তো সুতরাং এই লাইনটিতে বক্রোক্তি আছে। এটা কি বক্রোক্তি? এটা পদপূর্বার্ধ বক্রোক্তি। এখানে পদপূর্বার্ধ বক্রতা এখানে রয়েছে, যেহেতু এই রামহ এই শব্দটির মধ্যে এই চমৎকারিতাটি লুকিয়ে রয়েছে। রামহ যে সে লোক কিন্তু নয়, এটা রাম, আমি রাম, এইটা বলা মাত্রই এই প্রাতিপদিকের দ্বারা এখানে চমৎকার দেখানো হয়েছে বলে এটা মূলত পদপূর্বার্ধ বক্রতা। এই পদপূর্বার্ধ যে বক্রতাটি, এই পদপূর্বার্ধ বক্রতার টোটাল 9 প্রকারের ভেদ হয়। কটা ভেদ হয় তোমরা দেখতে পাবে? পর্যায় বক্রতা, তারপর এরকম রূঢ়ি শব্দের দ্বারা বক্রতা, এরকম ভেবে প্রায় 9টা মতো এখানে ভেদ হয়। হ্যাঁ, বেশ। তো এই হলো পদপূর্বার্ধ। লিপি বলো। স্যার বলছিলাম যে 9 প্রকার ভেদ কিসের বললেন? 9 প্রকার ভেদ, এই যে পদপূর্বার্ধ বক্রতাটি বললাম তাকে তার অনেকগুলো 9টা এক্সাম্পল পাওয়া যায়। উপচার বক্রতা, পর্যায় বক্রতা, তারপরে তোমার বিশেষণ বক্রতা, সমৃদ্ধি বক্রতা, বৃত্তি বৈচিত্র্য বক্রতা, লিঙ্গ বৈচিত্র্য বক্রতা, ক্রিয়া বৈচিত্র্য বক্রতা, এই বলে 9টা ভেদ আছে এই পদপূর্বার্ধ বক্রতার ভিতরে। ঠিক আছে, আচ্ছা স্যার।
হ্যাঁ, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দুটো হয়ে গেল। এরপরে একটা আছে প্রত্যয় বক্রতা, এটা পরীক্ষায় কোশ্চেন আসবে কেমন। প্রত্যয় বক্রতার একটা অপর নাম হচ্ছে পদ পরার্ধ বক্রতা। প্রত্যয় কোথায় থাকে? পদের পূর্বে আমরা দেখলাম প্রাতিপদিক অথবা ধাতু থাকে, পদের পরে কি থাকে? এই ধাতুর পরে অথবা প্রাতিপদিকের পরে থাকে প্রত্যয়, এই জন্য এটাকে পদ পরার্ধ বক্রতা বলা হয়। তাহলে প্রত্যয় বক্রতা বা পদ পরার্ধ বক্রতা, ঠিক আছে। এরও সুন্দর উদাহরণ পাওয়া যায়, মৈথিলি তস্য দারাহা, এরকম এক্সাম্পলের পাওয়া যায়। তো এরপরে চতুর্থ যে বক্রতা সেটা হচ্ছে বাক্য বক্রতা। এই বাক্য বক্রতাটির উপরে আমাদেরকে একটু ধ্যান দিতে হবে। বাক্য বক্রতাটি হচ্ছে আমরা যে অলংকার বলি, অলংকার, গুণ, এই সমস্ত কিছুই এই বাক্য বক্রতার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা যে অলংকারগুলো বলি সেই অলংকারগুলো কার মধ্যে যাবে? বাক্য বক্রতার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ এটা সমগ্র একটা বাক্যের মধ্যে কিভাবে সৌন্দর্য সম্পাদন করা সম্ভব তার বিষয়ে কথা বলে, ঠিক আছে। তাহলে বাক্য বক্রতা কিসের মধ্যে যাবে? এই অলংকারগুলো কিসের মধ্যে যাবে? অলংকারগুলো, বিশেষ করে অর্থালংকারগুলো এবং মাধুর্য প্রভৃতি গুণগুলো, এরা সবাই এই বাক্য বক্রতা নামক যে বক্রতার ভেদ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। এরপরে পঞ্চম প্রকারের যে বক্রতা তার নাম হলো প্রকরণ বক্রতা। প্রকরণ বলতে একটা প্রবন্ধের, একটা রচনার একটা অংশ বিশেষ, তাকে প্রকরণ বলে। যেমন ধরো রঘুবংশে রঘুর দিগ্বিজয়ের বর্ণনা চতুর্থ স্বর্গে আছে, শকুন্তলাতে শকুন্তলার প্রত্যাখ্যানের বর্ণনা পঞ্চম অঙ্কে আছে। তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে একটা প্রকরণ। এই প্রকরণগুলো কিন্তু একটা সম্পূর্ণ নাটক বা সম্পূর্ণ গ্রন্থটির চমৎকার বিধান করতে পারে, এই জন্য এগুলোকে প্রকরণ বক্রতা বলে। আর ষষ্ঠ প্রকারের বক্রতা হচ্ছে প্রবন্ধ বক্রতা। প্রবন্ধ বক্রতা বলতে একটা সমগ্র রচনাকে ব্যক্ত করে রয়েছে যে বক্রতা, যা সমগ্র রচনার মধ্যে শোভা সম্পাদন করতে পারে যে বক্রতা, তাকে প্রবন্ধ বক্রতা বলে। এই হলো আমাদের 6 প্রকারের বক্রতা, ঠিক আছে। পরীক্ষার জন্য কিন্তু এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের যারা নেট দিচ্ছ তাদের জন্য। এরপরে আমি এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, মার্গের কথা বলা হচ্ছে। গ্রন্থকার মার্গ কথা বলেছেন। দেখো আমরা রীতি জানি না, বৈদর্ভী, গৌড়িয়া, পাঞ্চালী। তো এখানে আমরা দেখতে পাবো যে এগুলো সব, ওই যে বৈদর্ভী এটা একটা বিদর্ভ দেশের নাম, গৌড়িয়া এটা একটা দেশের নাম, পাঞ্চাল এগুলো একটা দেশের নাম। এখানে আমাদের গ্রন্থকার পুন্তক বলবেন যে এরকম দেশের নামের দ্বারা রীতিগুলোকে একটা জায়গার মধ্যে বেঁধে দেওয়া এটা উচিত নয়, কারণ সেই দেশের লোকরাই কেবলমাত্র সেই রীতিতে লিখতে পারে, অন্য দেশের লোকরা লিখতে পারে না, এটা হতেই পারে না। কবি প্রতিভার দ্বারা কাব্য রচনা করে, কবিরা প্রতিভার দ্বারা। সেটা হতে পারে অন্যান্য দেশের লোকরাও, অন্যান্য পাঞ্চাল দেশের লোকরাও গৌড়িয়া রীতিতে লিখতে পারে, এটা প্রতিভার উপর নির্ভরশীল। তো সুতরাং রীতিগুলোকে এরকম দেশের উপরে, দেশের নামের দ্বারা বেঁধে দেওয়া উচিত নয়। এই জন্য তিনি কি করলেন? মার্গ নাম দিলেন, ঠিক আছে। মার্গ মানে আসলে সেই রীতি, ঠিক আছে। তার মতে মার্গ হচ্ছে কটা? 3টে: সুকুমার মার্গ, বিচিত্র মার্গ এবং মধ্যম মার্গ। সুকুমার, বিচিত্র এবং মধ্যম, ঠিক আছে। সুকুমার মার্গের বর্ণনা করতে গিয়ে তিনি এখানে এই বিষয়গুলো বেশ বড় বড়, কিন্তু তোমার একটুখানি 2-4টে কথা বলেই দেওয়া যায়। দেখো সুকুমার মার্গ কখন হয়, কাকে বলে, এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা হচ্ছে যে যা উজ্জ্বল প্রতিভার দ্বারা উদ্গত এবং সহৃদয়ের আহ্লাদজনক শব্দ এবং অর্থের দ্বারা রমণীয়, সচেতন প্রচেষ্টা রহিত, অর্থাৎ যেটা স্বতঃস্ফূর্ত, কোনো প্রচেষ্টা করতে হয়নি যাকে, এবং অল্প অলংকার সংযোগে রমণীয়, যেটা বস্তুর স্বভাবকে প্রাধান্য দেওয়ায়, যেখানে কোনো কৃত্রিম কৌশলতার বর্ণনা করা হয়নি, যেখানে রচনা বৈচিত্র্য সবই প্রতিভা নিষ্পন্ন, অর্থাৎ কবির স্বয়ং প্রতিভার দ্বারা নিষ্পন্ন হয়েছে যেখানে বর্ণনা, সেখানে সুকুমার গুণ রয়েছে, বুঝতে হবে। সেই সুকুমার নামক মার্গ, এটা প্রস্ফুটিত কুসুম শোভিত বনে ভ্রমরের মতো সৎ বা শ্রেষ্ঠ কবিরা এই মার্গে বিচরণ করতে পারে, ঠিক আছে। প্রস্ফুটিত ফুলের দ্বারা শোভিত যে বন, সেখানে যেমন ভ্রমণরা বিচরণ করে, ঠিক তেমনি এই মার্গটিতে বিচরণ করতে পারে একমাত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে কবিরা, কালিদাস প্রভৃতি যে সমস্ত কবিরা রয়েছেন, সেই কবিরাই একমাত্র এই এই যে সুকুমার মার্গ, সেই সুকুমার মার্গে কিন্তু বিচরণ করতে পারে। এটা যে সে মার্গ নয়, এটা শ্রেষ্ঠ কবিদের দ্বারা লেখা মার্গ। এরপরে যে 2 নম্বর মার্গ রয়েছে সেটা হচ্ছে বিচিত্র।
বিচিত্রর কথা বলতে গিয়ে গ্রন্থকার বলছেন যে যেখানে কবি প্রতিভার প্রথম উন্মেষের সময়ে শব্দ এবং অর্থের অভ্যন্তরে বক্রতা পরিস্ফুরিত ভাবে প্রকাশ পায়, যেখানে কবিতা যেন মনে মনে অতৃপ্ত হয়ে এক অলংকারের প্রয়োগের সাথে সাথে অন্য অলংকারের যোগ সাধন করে, অর্থাৎ কবিরা চাই নিজের কাব্যটা যেন সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। এইরকম ভাবতে ভাবতে, অর্থাৎ আমি কি করলে আমার কাব্যটা শ্রেষ্ঠ হবে, এইরকম জিনিস ভেবে ভেবে বারবার অলংকারের পর অলংকার প্রয়োগ করে যায়, কঠিন কঠিন অলংকার প্রয়োগ করে যায়, যে যে রীতিতে, যে মার্গতে, তাকে বিচিত্র মার্গ বলা হয়। ঠিক আছে, যেমন করে মনির দুটিতে দুটিময় ভূষণ রাজির দ্বারা কান্তার শরীর আবৃত করে সজ্জিত করা হয়, ঠিক তেমনি উজ্জ্বল উপমা প্রভৃতি অলংকার সমূহের দ্বারা যখন কাব্যকে সুসজ্জিত করা হবে, তখন তাকে বলা হবে বিচিত্র মার্গ বিশিষ্ট কাব্য। ঠিক আছে, এখানে বাণভট্ট, রাজশেখর প্রভৃতিরা এই মার্গের কবি হিসাবে তারা প্রসিদ্ধ আছেন। ঠিক আছে, এরপরে একটা অন্তিম যে মার্গ, যেটাকে মধ্যম মার্গ বলা হয়, এখানে স্টাডি ম্যাটে তোমরা দেখতে পাচ্ছ না মধ্যম মার্গ সম্পর্কে, এখানে কিছু, এখানে দুটো কথা আমি বলে দিচ্ছি। মধ্যম মার্গ কাকে বলে? বলা হয় যেখানে স্বাভাবিক অর্থাৎ কবি প্রতিভা জন্য বিষয় থাকে এবং যত্ন সাধ্য অর্থাৎ কবির ব্যুৎপত্তি জনিত সৌন্দর্য অতিশয় যুক্ত সুকুমার এবং বিচিত্র মার্গের যে বৈশিষ্ট্য সংমিশ্রিত থাকে, তাকে এই মধ্যম মার্গ বলে। অর্থাৎ যেখানে কবির স্বাভাবিক প্রতিভাও থাকবে এবং যেখানে যত্ন সাধ্য ব্যাপারও থাকবে, এবং এই উভয়ের দ্বারা যে সৌন্দর্য সৃষ্টি হয়, সেই সৌন্দর্যকে আমরা কি বলবো? সেখানে এই বিচিত্র মার্গ, সরি, সেখানে মধ্যম মার্গ অবলম্বিত হয়েছে, এর কথা বুঝতে হবে। ঠিক আছে, এই হলো 3 প্রকারের মার্গ। বেশ, তাহলে এই হলো তোমাদের বক্রোক্তি জীবিতমের মূলত আলোচিত বিষয়বস্তু। এছাড়া এখানে গুণের সম্পর্কে বলা হয়েছে। গুণ প্রধানত 10টা গুণ তোমরা সকলেই জেনে এসছো, মাধুর্য, সুকুমারতা, ওজ, প্রসাদ, কান্তি ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু এখানে গ্রন্থকার এত গুণের কথা স্বীকার করেননি। গ্রন্থকার মাত্র 4টি গুণের কথা মূলত উল্লেখ করেছেন। কি কি গুণ একটু লিখে নাও, তোমরা বলে দিচ্ছি, পরীক্ষায় আসে। মাধুর্য, প্রসাদ, লাবণ্য এবং আভিজাত্য। ঠিক আছে, এই 4টে প্রধান গুণ তিনি স্বীকার করেছেন। একটা হচ্ছে মাধুর্য গুণ, একটা হচ্ছে প্রসাদ গুণ, একটা হচ্ছে লাবণ্য, একটা হচ্ছে আভিজাত্য। ঠিক আছে, এছাড়া তিনি মধ্যে আরো দুটো গুণের কথা বলেছেন, একটা হচ্ছে ঔচিত্য এবং একটা হচ্ছে সৌভাগ্য। ঠিক আছে, তাহলে সব মিলে তিনি মোট 6টা গুণের কথা আলোচনা করেছেন। এমনি আলোচনার সঙ্গে তিনি মাধুর্য, প্রসাদ, লাবণ্য এবং আভিজাত্য এই 4টির কথা আলোচনা করলেও তিনি কিন্তু গ্রন্থের ভিতরে সর্বমার্গ সাধারণ, অর্থাৎ গুণগুলো আসলে প্রত্যেকটা মার্গে পৃথক পৃথক ভাবে থাকে, তো কিন্তু যেখানে ছিলাম, যে গুণগুলো আসলে প্রত্যেকটা মার্গতে থাকে। এই যে 4টে গুণ বললাম, এগুলো প্রত্যেকটা মার্গের মধ্যে থাকে। ঠিক আছে, এখন এমন এই যে লাস্ট দুটো গুণের কথা বলছি, ঔচিত্য এবং সৌভাগ্য, এই দুটো গুণ সর্বমার্গ, প্রত্যেকটা মার্গের মধ্যেই এই গুণগুলোকে দেখতে পারে। তাহলে কুন্তকের মতে সব মিলিয়ে কটা গুণের কথা বললাম? 6টি গুণ। 4টি হলো মাধুর্য, প্রসাদ, লাবণ্য, আভিজাত্য, আর অন্তিম দুটো গুণ ঔচিত্য এবং সৌভাগ্য। ঠিক আছে, তাহলে মার্গত্রয়, গুণ চতুষ্টয়, বক্রোক্তি ষটকম, এই হলো 3টের সংখ্যা তোমাদেরকে মনে রাখতে হবে। তার সাথে সাথে বক্রোক্তি কি জিনিস তোমরা বুঝলে, যেটা কথা বলার একটা বিচিত্র ভঙ্গি ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে এটা অভিধাবৃত্তি ছাড়া আর কিছু নয়। এর মধ্যে গুণ, অলংকার, রীতি, এই সবগুলোই অন্তর্ভুক্ত হয়। এটা হলো একটা বিষয়। আর লাস্ট যে কথাটি বলেছিলাম, যে তিনি স্বভাবোক্তিকে অর্থাৎ সাধারণ স্বভাবের বর্ণনাকে তিনি মোটেই অঙ্গীকার করতে চান না, তিনি সেটাকে ডিরেক্টলি নিরস্ত করে দিয়েছেন এবং স্বভাবোক্তি অলংকারকে নিরস্ত করে তারপরে তিনি বক্রোক্তিকে স্বীকার করেছেন। এই হলো কয়েকটা কথা। আর বিশেষ আমার কিছু বলার নেই। বক্রোক্তি গ্রন্থটি পুরোটা পড়লে তোমরা আজকে যে কথাগুলো আমি সবগুলো বললাম, এগুলো তোমরা সব দেখতে পাবে। আর নেট পরীক্ষাতে এগুলো থেকে কোয়েশ্চেন হয়, তো নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। আজকে যেগুলো আলোচনা করলাম এর মধ্যেই তোমরা নেট পরীক্ষাতেও সবকিছু কমন পেয়ে যাবে। আমি এখানেই থামবো। তোমাদের কারো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, বলো, তোমাদের কারো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করো।
বেশ, কারো কিছু কোয়েশ্চেন না থাকলে হ্যালো আমি স্যার। আমার কথা এখানে এসে, হ্যাঁ বলো শিল্পী। স্যার মধ্যম হ্যাঁ শিল্পী, তোমার কথা শুনতে পেলাম না, শুধু মধ্যমটা আমি শুনতে পেলাম। তুমি মধ্যম মার্গ সম্পর্কে জানতে চাইছো? শিল্পীর কথা একটাও শুনতে পাইনি, শুধু মধ্যম শব্দটি শুনতে পেয়েছি। তো ও যদি মধ্যম মার্গ, শিল্পী আবার বলো, শুনতে পাইনি আমি কিছু। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি মধ্যম শব্দটি বললে। মধ্যম একটা মার্গ, মধ্যম মার্গ হচ্ছে যেখানে ওই প্রথম মার্গটি অর্থাৎ প্রথম মার্গ বলতে সুকুমার মার্গ এবং বিচিত্র মার্গ, এই দুটো মার্গের একটা মিশ্রণ দেখানো হয়, তাকে মধ্যম মার্গ বলে। ঠিক আছে? হ্যালো স্যার। বলো বলো বলো। স্যার প্রত্যয় বক্রতার অপর নামটা কি বললেন? প্রত্যয় বক্রতার অপর নাম বলেছিলাম পদ পরার্ধ বক্রতা। ঠিক আছে? পদ পরার্ধ। হ্যাঁ, পদ পরার্ধ বক্রতা। ঠিক আছে স্যার। স্যার ওই দণ্ডি হচ্ছে দুটো মার্গের কথা বলেছিলেন, বৈদর্ভ আর গৌড়, এটা দুটো একটু যদি আলোচনা করে দেন। বৈদর্ভী এবং গৌড়ীয় মার্গ ওগুলো তো তোমরা ওই দণ্ডির যে গ্রন্থগুলো রয়েছে, তোমার কাব্যারঙ্গ সূত্রবৃত্তি, এই গ্রন্থগুলো পড়লে পরে বুঝতে পারবে। আমি আপাতত এখানে ওই বিষয়ে আলোচনা এখন করতে চাইছি না, যে তোমার হাতের কাছে বিশেষ কোনো গ্রন্থ ইত্যাদি নেই, এই জন্য। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন জানতে চাইলে আমি একটুখানি বলে দিতে পারি, এমন কিছু না। দেখো, বৈদর্ভী গুণ বলতে তিনি বলেছেন, বৈদর্ভী রীতি বলতে তিনি বলেছেন যে যেখানে সমস্ত গুণ, অর্থাৎ 10 প্রকারের যে আছে না গুণ, মাধুর্য, সুকুমারতা, ওজঃ, প্রসাদ, কান্তি, সমাধি, এই সমস্ত গুণ, যেখানে সর্বগুণপ্রিয়তা বৈদর্ভী, তিনি বলেছেন যে সমস্ত গুণগুলো যে রীতির মধ্যে চলে আসে তাকে বৈদর্ভী রীতি বলে। আর গৌড়িয়া রীতির মধ্যে দুটো বিশেষ করে গুণের কথা তিনি বলবেন, এবং পাঞ্চালীর মধ্যে দুটো বিশেষ রীতির গুণের কথা বলবেন। এগুলো তুমি একটু বই দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেখানে সমস্ত গুণ থাকে তাকে বৈদর্ভী রীতি বলে। ওজঃ কান্তিমতি গৌড়িয়া, যেখানে ওজঃ এবং কান্তি থাকে তাকে গৌড়িয়া রীতি বলে। আর একটা সুকুমারতা বা একটা কিছু আছে মনে হয়, এই দুটো মিলে যে রীতি হয় তাকে পাঞ্চালী রীতি বলে। এই বলে দণ্ডী রীতির কথা স্বীকার করেছেন তিনটে। ঠিক আছে? ওকে স্যার। হুম, বেশ। আর কারোর কিছু? ঠিক আছে, আর কারো কিছু কোয়েশ্চেন না থাকলে আমি এখানে স্যার থামলাম। বলছিলাম এখানে জীবিতমে। আবার বলো অনন্যা। স্যার বলছিলাম এখানে বক্রোক্তি জীবিতমে হচ্ছে কাব্যস্য একমাত্র প্রাণ গুণ স্বীকার করেছেন সৌভাগ্য গুণকে। স্যার এখানে একীভূত বলতে কি বোঝ, মানে সব গুণগুলো কি একত্রীকরণ? সৌভাগ্য আর ওই লাস্ট যে দুটো আমি কথা বললাম, মানে তুমি গুণের কথা বলছো, সৌভাগ্য এই গুণের কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, সমস্ত গুলোর একীকরণ হচ্ছে সৌভাগ্য হ্যাঁ। প্রভৃতি গুণ। না না, আমি তোমাদেরকে এটা বলি না, আমি বললাম ঔচিত্য এবং সৌভাগ্য দুটো। আচ্ছা। ঔচিত্য এবং সৌভাগ্য নামে যে দুটো গুণ রয়েছে, এই দুটো গুণ যে মার্গগুলোর কথা বলছিলাম তোমাদেরকে, তিনটে মার্গ, এই তিনটে মার্গতেই এই দুটো গুণ সন্নিবিষ্ট হতে পারে। বুঝতে পারলে? প্রত্যেকটা মার্গতেই কিছু কিছু গুণ থাকে। আচ্ছা, মানে ওই গুণটা সবকটা মার্গের মধ্যে হ্যাঁ আছে। এক্স্যাক্টলি, ঔচিত্য এবং সৌভাগ্য এই দুটো গুণ তিনটে আচ্ছা। মার্গতেই আছে, এটাই আমি বললাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বেশ। বেশ, তাহলে আশা করছি তোমাদের সকলের সমস্ত কিছু কোয়েশ্চেন সলভ আউট হয়েছে। বেশ, আজকে আমি এখানে শেষ করছি তাহলে। সকলকে শুভকামনা, শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালো লাগলো আপনার ক্লাস। বিদ্যাচর্চার কেউ থাকলে, আধুনিক বিদ্যাচর্চা, তিনি সমাপ্তি করুন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জানাই আধুনিক বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে ভাস্কর বাবুকে। উনি এরকম একটা বিষয়কে খুব সহজ এবং সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করলেন। এছাড়া সমস্ত ছাত্রছাত্রীকেও ধন্যবাদ জানাবো আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য।
ধন্যবাদ স্যার, আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি।